নিয়তি মাঝে মাঝে আমাদের পরিস্থিতি দেখে হেসে দেয়। হেসে দিয়ে বলে, এত ভাবার কি আছে, জাস্ট গো উইথ দ্য ফলো, বাকিটা আমি সামলে নিব। কিন্তু না, মহান মানবেরা নিয়তির এই বানিয়ে কানেই নেয় না। তারা নিজেরাই সব কিছু করতে চায়, স্রোতের প্রতিকূলে ভেসে যেতে চায়। এজন্য তা দেখা নিয়তি হেসে ফেলে। আবেগ রোদেলাকে কাঁদতে দেখে কিছুটা জোর গলায় বলে, এত কাঁদার কিছু হয়নি তো, শক্ত হও। রোদেলা টলমল চোখে আবেগের দিকে তাকালো। আবেগের বুকটা দুমড়ে মুচড়ে যেতে লাগে। তবুও সে নিজেকে সামলে নিয়ে বলে, রোদেলা, এই কথাটা তোমার আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, আর কাউকে তুমি জানাবে না, স্পেশালি পিউকে। পিউ বাংলাদেশে ঘুরতে এসেছে, ওকে এসবের মধ্যে জড়াবে না প্লিজ। রোদেলা চাপা বেদনা গলায় বলে, তোমার মাথা ঠিক আছে? তোমার অসুস্থতার খবর ওদের সবার আগে জানা উচিত। আর তুমি ব্যাপারটা গোপনই বা কেন করতে চাইছো? আজকে ধরা না খেলে তো আমিও জানতেই পারতাম না। আবেগ মাথা নিচু করে নিল। রোদেলা যে সবাইকে বলবে এই ব্যাপারে সে শতভাগ নিশ্চিত। রোদেলা কেন বুঝে না যে সে চায় না তার জন্য তার বাচ্চারা কষ্ট পাক। তার ক্যান্সার, এই কথা শুনলেই পিউ কান্না জোরে দিবে। মেয়েটার চোখে কান্না মানায় না একদমই। সে ছোট্ট করে দম ফেলল। রোদেলা এখনো কেঁদেই যাচ্ছে। সে রোদেলার পাশে বসে বলে, কেঁদো না, তোমরা কাঁদলে আমার খুব কষ্ট হয় রোদেলা। হুম, আমি শেষ কিছুদিন তোমাদের সাথে খুব সুখে কাটাতে চাচ্ছি। তোমার ছুটি কবে শেষ? আমেরিকা যেতে হবে কবে? আর 1 মাস কি থাকা যায়? প্রত্যুত্তরে রোদেলার কাছ থেকে জবাব না পেয়ে সে নিজ থেকে বলে ওঠে, 1 মাস না হলেও চলবে, 10-15 দিন থাকো, এতেই হবে। রোদেলা হুট করে বলে ওঠে, আমি আর কোথাও যাব না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমার জন্য আজকে তুমি অসুস্থ। অসুস্থতা কারোর জন্য তো হয় না, এখানে তোমারও কোনো দোষ নেই। আল্লাহ তাআলা প্রদত্ত রোগ আসে মানুষের জীবনে, আল্লাহর রোগ দিয়ে মানুষকে পরীক্ষা করে, এখানে তোমার কোনো হাত নেই। রোদেলা কেঁদে কেঁদে উত্তর দিল, তোমার নিজের প্রতি অযত্নের জন্য আজকে তুমি অসুস্থ, আর এজন্য আমিই দায়ী। আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কেউ ছিল না তোমার সঙ্গে, তুমি একা একা নিজের যত্ন নিতে পারোনি। আবেগ স্মিত হেসে বলে, অযত্নের জন্য ক্যান্সার হয় না, তাহলে কিসের জন্য হয়? জিনে মিউটেশন ঘটে গেলে এমনটা হয়, এখানে তোমার কোনো হাত নেই। রোদেলা তাও বিড়বিড় করে বলে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তোমাকে রেখে বিদেশ যাওয়া ঠিক হয়নি, তোমার সাথে থাকা উচিত ছিল, আমায় ক্ষমা করে দিও। আবেগ কড়া গলায় বলে, একদম কাঁদবে না, আমি কোথাও যাব না। আচ্ছা, যেতে হবে না। রোদেলা চুপ হয়ে গেল। আবেগ আর কিছুই বলল না। আসলে সে বলতে পারছে না কিছু, তার গলা আটকে আসছে। একবার অলরেডি সে রোদেলার সামনে কেঁদেও দিয়েছে আর কাঁদতে চাচ্ছে না। তখনই বেল বেজে উঠল। সে দ্রুত উঠে গিয়ে গেট খুলে দেখে পিউ দাঁড়িয়ে আছে। পিউকে একা দাঁড়িয়ে থাকতে দেখে ব্রু কুঁচকে বলে, তোমার ভাই কোথায়? ভাইয়া কাজে গেছে, হাসপাতাল থেকে ওকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ডেকেছে। তুমি একা একা আসলে নাকি? হুম, আবেগ চিন্তিত মুখে বলে, সমস্যা হয়নি? তখনই রোদেলা তার কাছে এসে দাঁড়ালো এবং প্যাকাশে মুখে পিউকে চেপে ধরে ঢুকরে কেঁদে উঠে বলে, পিউ রে, মা তোর বাবা খুবই অসুস্থ, ক্যান্সার ধরা পড়েছে। পিউ স্তব্ধ হয়ে যায়। সে দপ করে মেঝেতে বসে পড়ে। আবেগও হতভম্ব। মেয়ে তার কাছে, তাও ফ্লোরে বসে। কি করবে এখন সে? মেয়েটা মাত্র বাসায় আসলো, এখনই জানালো ঠিক হলো না রোদেলার। পরে আস্তে ধীরে বললেও তো হতো। সেও মেয়ের দেখা দেখি মেঝেতে বসে পড়ে। মা মেয়ে কান্না করছে, কিন্তু সে কিছুই করতে পারছে না, মাথা কাজ করছে না তার। সমুদ্র থাকলে খুবই উপকৃত হতো সে। সমুদ্র এমন না, সে যথেষ্ট শক্ত ছেলে। তার অসুখের খবর শুনে ঘণ্টাখানেক চুপ থাকবে, তারপর বলবে, ক্যান্সার কোনো অসুখ হলো নাকি? আজকালকার ক্যান্সার হলো জ্বর সর্দির মতো। ছেলেটাকে নিয়ে আবেগের অনেক গর্ব। খুবই যুক্তিবাদী এবং ঠান্ডা মাথার ছেলে সে। পুত্র হিসেবে তাকে 10-11 দেওয়া যেতেই পারে। তার পিউমণিকে নিয়ে অহংকার হয়। পিউমণি হচ্ছে একটু আহ্লাদি আর নরম মনের, একটুতেই কেঁদে বাসায়। এতে অবশ্য মেয়েলি স্বভাব, সব মেয়েরাই নরম মনের হয়, সফট অ্যাজ কটন। এই নরম মনের অধিকারিণীরাই আবার জগতে রাজ করছে। পুরুষ সিংহাসনে বসলেও পৃথিবী চালাচ্ছে মেয়েরা। আচ্ছা, সম্ভবত নরম মনের রমণীরা জগৎ চালাচ্ছে, এই জন্যই এই বিশাল জগৎটা টিকে আছে, না হলে এতদিনে পুড়ে চারখার হয়ে যেত। আয়না চা বানিয়ে এনে বারান্দায় বসলো। বিকেলের শেষ ভাগ। চা হাতে নিয়ে দেওয়ালে ঘেঁষে থাকা রকিং চেয়ারটায় বসলো। দেওয়ালে ঘেঁষে রাখায় রকিং চেয়ারটা নাড়ানো যায় না, সাধারণ চেয়ারের মতোই এক জায়গায় বসে থাকে। আয়নার অবশ্য দোলনা রকিং চেয়ারে দোল খেতে ভালোই লাগে।
ভয় লাগে, মাথা ঘুরায়। সে বারান্দার বাহিরে তাকালো, চারপাশে শূন্যতায় খা খা করছে। আগে আম গাছ ছিল, আম গাছের ডাল পাতা সব বারান্দার সাথে ঘেঁষে থাকতো। আগে সে আর আলিয়া বৈশাখের শুরুতেই কাঁচা আম এখান থেকে চুরি করে খেত। চুরি করে খেত কারণ এই গাছটার মালিক আম পাকলে তাকে দিয়েই খেত, দিয়ে যেত। খুব ভালো ছিল চাচা, এখন আর নেই, বছর 5 আগেই মারা গেছেন। ওনার বাড়িটা ভেঙে এখন বিল্ডার্সরা 12 তলা বিল্ডিং বানাবে। যেদিন চাচার বাসা ভাঙা শুরু হয় সেদিন আয়না খুব কেঁদেছিল। চাচাও নেই, চাচার লাগানো আম গাছটাও আর নেই। সে হতাশ হলো। এত কিছু ভাবতেই তার চা ঠান্ডা হয়ে যায়। সে চায়ে চুমুক দিয়ে মুখ কুচকে ফেলল। না, এই চা খাওয়া যাবে না। আয়না চা খাওয়ার ব্যাপারে বেশ শৌখিন। চা হতে হবে চুলা গরম, কাপে পু দিয়ে দিয়ে ছোট ছোট চুমুক দিতে হবে। কিন্তু সমুদ্র এর উল্টো, সে চা ঠান্ডা হওয়ার পর খায়। সে খেয়াল করেছে ব্যাপারটা। রান্নাবান্না করে রেখেছে, শুধু খাওয়া বাকি। মা আর আলিয়া আসলে খাওয়া হবে। তাদের বাসায় খাওয়া যখন তখনই হয়। রাতের খাবার তারা 8টার মধ্যেও খায় মাঝে মধ্যে। তাদের বাসায় আয়নাই শুধু চা খায়। এই চা খাওয়ার অভ্যাস তার কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর থেকে হয়েছে। রাত জেগে পড়ার সময় ফ্লাক্সে করে চা বানিয়ে টেবিলে রাখত। এক পাশে পানির বোতল আর এক পাশে চায়ের ফ্লাক্স। আয়নার আরও একটা অভ্যাস আছে, তা হলো চা খাওয়ার পর এক ঢোক পানি খাওয়া। দাদি বলে চা খেয়ে পানি খেলে নাকি দাঁত পড়ে যায়। তার বেলায় এমন কিন্তু কিছু ঘটেনি। আজকে অনেকদিন পর তার বই পড়তে ইচ্ছে করছে। যে সে বই না, ইংরেজি সাহিত্যের কালজয়ী কিছু কবিতার বই পড়তে মন চাচ্ছে তার। তার কবিতা পড়ার নেশা আছে, কিন্তু কবিতা শুধু ইংরেজি সাহিত্যেরই পড়ে। তার মনে হয় রসায়ন বিভাগে না পড়ে ইংরেজি সাহিত্য পড়লেই ভালো হতো। আয়নার চোখ গেল নিচের দিকে। মা আর আলিয়া ফিরছে। সে উঠে দাঁড়ালো। তার কেন যেন মন চাচ্ছে উপর থেকে মাকে জোরে করে ডাক দিতে। এই কাজটা করা কি আদৌ ঠিক হবে? সমুদ্র তাকে মনে যত্ন নিতে বলেছে, তাই মন যখন যা করতে চাইবে তাই করা উচিত। সে জোরে হাঁক ফেড়ে ডেকে ওঠে, আম্মু। অথই আয়নার আওয়াজে উপরে তাকাতে ভরকে গেল। আয়না তাকে দেখে মুচকি হেসে হাত নাড়াচ্ছে। তার পরনে হলুদ রঙের সালোয়ার কামিজ। আয়না তো রুমে থেকে বেরই হতে চায় না। সে মেয়ে আজ বারান্দা থেকে দাঁড়িয়ে তাকে ডাকছে। ব্যাপারটা অদ্ভুত লাগলো তার। বাসায় এসে আরও অবাক হয়ে যান তিনি। আজকে নাকি রাতের রান্না আয়না করেছে। সে খুশিই হলো। আলিয়া ফ্রেশ হয়ে এসে বোনের পাশে বসে খেতে লাগলো। আয়নাও তার সাথে খেতে বসেছে। তার খুব ঘুম পাচ্ছে। রাতে খেয়েই ঘুমিয়ে পড়বে। তবে সমুদ্রের সাথে আবারও কথা বলতে ইচ্ছে করছে। সমুদ্রের কথা ভাবতেই তার লজ্জা লাগছে। আচ্ছা, সমুদ্র কি তার স্বামী? মনের মধ্যে খসখস করতে লাগলো। প্রথম স্বামী না, দ্বিতীয় স্বামী। আয়নার মুখে মেঘের কালো ছায়া নেমে আসলো। সে কি সমুদ্রের যোগ্য? কোনোভাবে কি সে সমুদ্রকে ঠকাচ্ছে? সমুদ্রের ভালোবাসা পাওয়ার অধিকার বা যোগ্যতা কি তার আছে? সমাজ কি বলবে? সে তো বিধবা। সমুদ্রের সাথে কি সে বেমানান? রোদেলাকে বুকের সাথে জড়িয়ে ধরে বসে আছে আবেগ। কিছুক্ষণ আগে রোদেলার মাথায় পানি ঢালা হয়েছিল। তার প্রেশার বেড়ে গেছে। সেই সাথে শ্বাসকষ্ট শুরু হয়েছিল। ভাগ্যিস ঘরে ইনহেলার ছিল। রোদেলার আগে থেকে শ্বাসকষ্টের সমস্যা। বেশি ঘাবড়ে গেলে, ভয় পেলে, টেনশনে করলে সমস্যা হয় তার শ্বাস নিতে। আজকেও এর ব্যতিক্রম হলো না। আবেগ রোদেলাকে নিয়ে বসে আছে। তাকে রেখে অন্য কোথাও যেতে ইচ্ছে করছে না। একবার ফিওর খবর নেওয়া দরকার। আর সমুদ্র এখনো আসছে না কেন? রাত তো হয়েই গেল। আজকে ইভানা তার ছেলেকে নিয়ে ননদের বাসায় ঘুরতে গেছে। তারা সকালেই বেরিয়ে গেছে। আজকের রাতটা ওখানেই থাকবে। সে রোদেলার দিকে তাকালো। তার মুখমণ্ডল লাল হয়ে আছে। চোখের নিচে পানি চিকচিক করছে। রোদেলার প্রতি মায়াটা আরও বেশি জোরালো করে আঁকড়ে ধরেছে আবেগকে। এ কটা মানুষই তো তার আপন। সে মারা গেলে তো এরাই তার জন্য দোয়া করবে। তারও চোখ ভরে উঠল। সে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রোদেলা গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে আবেগ। তারই ফলস্বরূপ সে এখন শান্তির ঘুমিয়ে আছে। আবেগ তার কপালে ঠোঁটের মৃদু উষ্ণ স্পর্শ এঁকে দিল। বুকের ভিতরটা তার ঠান্ডা হয়ে আসে। রোদেলাকে নিজের কাছ থেকে সরিয়ে বিছানায় বালিশের উপর মাথা রেখে ঠিকমতো শুইয়ে দিল। ফাল্গুনে শুরু সবে। শীত ভাব যায়নি এখনো। পাতলা কাঁথা তার গায়ে জড়ানো দিয়ে লাইট অফ করে মেয়ের কাছে গেল সে। প্রিয় রুমে চুপচাপ বসেছিল। এই রুমে সে আর পুপি থাকে। আজকে পুপি নেই বলে সে একা আছে। প্রিয় বিছানায় হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদা দেওয়ালের দিকে। নিজেকে বড্ড অসহায় লাগছে। বাবা অসুস্থ, তাও আবার ক্যান্সার। কিন্তু সে তাকে একবারও জানায়নি, কিংবা প্রয়োজনও বোধ করেনি। আচ্ছা, বাবা কি তাকে নিজের মেয়ে ভাবে না? আপন ভাবে না? দূরে থাকে বলে কি ভালোবাসে না? এমন চিন্তা মাথায় আসতে তার কষ্ট হতে লাগে। প্রিয় ডুকরে কেঁদে দিল।
আবেগ প্রায় সঙ্গে সঙ্গে মেয়ের রুমে ঢুকে ব্যতিব্যস্ত হয়ে বলে, মা আর কান্না করিস না তো, আর কত কাঁদবে বলো তো মা। প্রিয় চোখ তুলে বাবার দিকে তাকাই। বাবাকে দেখে বোঝার কোনো জোর নেই যে তার এত বড় অসুখ হয়েছে। তাকে বিন্দু মাত্র কোনো বিচলিত লাগছে না। প্রিয়র কান্নারত চেহারাটা দেখে আবেগ প্রথমে চমকে ওঠে। তার মনে হচ্ছে আম্মা খাটে বসে আছে। অবিকল আম্মার মতোই লাগছে প্রিয়কে। বয়স কম থাকতে আম্মা একদম ঠিক প্রিয়কে যেমন দেখতে লাগছে সেরকমই ছিল দেখতে। কি অদ্ভুত নিয়তির খেলা। আবেগ প্রিয়র মাথায় হাত দিয়ে বলে, আসো, খেতে আসো মা। প্রিয় বাবার হাত সরিয়ে কিছুটা জোর গলায় বলে, তুমি আমাকে নিজের মেয়ে ভাবো না তাই না? নিজের অংশ ভাবো না তাই না আব্বু? আবেগের ব্রু কুঁচকে গেল। সে চিন্তিত এবং না বুঝে বলতে লাগলো, এসব কি বলছো প্রিয়মণি? ঠিকই বলছি আব্বু। যদি নিজের মেয়ে ভাবতে তবে এত বড় সত্যটা আড়াল করতে না কোনোদিনও। এইটুকু বলেই প্রিয় কেঁদে দিল আবারও। আবেগ স্মিত হেসে মেয়ের পাশে বসে বলে, তোমরা দুই ভাই বোনই আমার জীবন। দুজনকে সমান সমান ভালোবাসি। আমি আসলে তোমাদের কষ্ট দেখতে চাই না। এই যে তুমি এখন কাঁদছ, এই দৃশ্যটা আমার জন্য একটা শাস্তি। এই দৃশ্যটা দেখতে চাইনি আমি, তাই সত্যটা গোপন করেছিলাম। ভাইয়া জানে? না, ওকে আমি কিছু বলিনি। প্রিয় বাবার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। আবেগ প্রিয়কে বলে, ডিনার করে নাও মা। আমি খাবো না, আমার খিদে নেই। এক গ্লাস দুধ দেই, খাবে? না। আবেগ উঠে গিয়ে দুধ গরমই দিল। না খেয়ে ঘুমানো ঠিক না, খালি পেট রেখে ঘুম আসবে না পিওর। তাই মেয়ের জন্য সে দুধ গরম করছে। একটা সময় ছিল যখন সে রান্না বাজার এসবের কিছুই বুঝতো না, অথচ এখন সে প্রতিনিয়ত বাজার করছে, রান্না হচ্ছে, পরিবারের সদস্যরা খাচ্ছে। আবেগের মাথায় হুট করে উদ্ভূত একটা চিন্তা আসলো, তার ছেলেটাও তো বাজার করে না কোনো দিন। সে যখন সাংসারিক জীবনে যাবে তখন কি করবে? দুধ গ্লাসে ঢালতে ঢালতে সে মনে মনে বলল, চিকি হাসপাতাল থেকে ফেরার পথে তখন 1 কেজি আলু পটল হাতে করে আনবে। শুক্রবার করে কাঁচা বাজারে গিয়ে রুই কাতলা বোয়াল মাছ কিনে নিয়ে আসবে ছেলে। ছেলেদেরকে বাজার আর মেয়েদেরকে রান্না করা হাতে কলমে শেখাতে হয় না। এসব গুণ তাদের ডিএনএতেই থাকে। আপনা আপনি তারা এই কাজ দুটো করতে শিখে যায়। সে মেয়েকে জোর করে ধরে বেঁধে দুধ খাইয়ে দিল। তারপর শুয়ে পড়তে বলে নিজের রুমে চলে আসে। রোদেলা গভীর ঘুমে আচ্ছন্ন। আবেগ ফোন হাতে দাঁড়িয়ে আছে। একবার বারান্দায় যাচ্ছে তো একবার রুমে আসছে। সমুদ্রের সাথে তার মাত্র কথা হয়েছে, সে ফিরছে। বাসার সামনের গলিতে এসে গেছে সে। তবুও অস্থির লাগছে তার। বাসায় না আসা অবধি এই অস্থিরতা কাজ করতেই থাকবে। সে সাইড টেবিল থেকে পানি ঢেলে খেয়ে নিল। তখনই বেল বেজে ওঠে। সে দ্রুত গেট খুলে দেয়। গেটের বাহিরে সমুদ্র দাঁড়িয়ে আছে, হাসি হাসি মুখ করে, হাতে মিষ্টির প্যাকেট। সে বাবাকে দেখে শান্ত গলায় বলে ওঠে, আব্বু, আমার না পপুলারের মেডিকেল অফিসার হিসেবে চাকরি হয়ে গেছে। স্টার্টিংয়েই 35,000 দিবে। আবেগ নিজেও এই খবর শুনে ভীষণ খুশি হয়ে বলে, আলহামদুলিল্লাহ। বাবা, ফ্রেশ হয়ে 2 রাকাত শুক্রিয়া নামাজ, নফল নামাজ পড়ো। সমুদ্র জানে কোনো খুশির বা দুঃখের যেই সংবাদই আসুক না কেন, বাবা 2 রাকাত নফল নামাজ পড়তে বলে। সে তার রুমে চলে গেল। যাওয়ার আগে বাবার কাছ থেকে পিওর খোঁজ নিল। রাত বেশি হয়ে গেছে, এই জন্য আর পিওর রুমে গেল না, নিজের রুমে ঢুকে পড়ল। আবেগ গেট লাগিয়ে দিয়ে রোদেলার কাছে গেল। তারপর তার পাশে শুয়ে পড়ল। নিস্তব্ধ রাত, চারদিক শুনশান। আবেগ শুধু ভাবছে কবরে কিভাবে থাকবে সে। সে যে অন্ধকার বড্ড বড্ড বেশি ভয় পায়। রাত 8টার দিকে আয়না শুয়ে পড়েছিল। এতক্ষণে ঘুমাচ্ছিল সে। পানির পিপাসা পেয়ে ঘুম ছুটে গেল। সে ফিটফিট করে চোখ খোলে। ঘুমের মধ্যে চমৎকার একটা স্বপ্ন দেখেছে সে। স্বপ্নের কথাটা ভাবতেই তার গাল লাল হয়ে এলো। সম্পূর্ণ স্বপ্ন জুড়েই সমুদ্রের উপস্থিতি ছিল। স্বপ্নটা কিছুটা এমন, সমুদ্র ঘুমিয়ে আছে, সকালের গভীর ঘুম, নাক ডেকে ঘুমাচ্ছে সে। কিন্তু আয়না এত সকালে উঠে গোসল করে রেডি হচ্ছে কোথাও যাওয়ার জন্য। শাড়ি পরেছে সে, হালকা বাদামি কটনের শাড়ি। চুলগুলোতে বেনি বেঁধে সে সমুদ্রের কাছে গিয়ে তাকে ডাকতে লাগে। সমুদ্র ঘুমের মধ্যে হু হু করছিল, কিন্তু ওঠার কোনো নাম নাই। তাই ডেকে যাচ্ছে, সমুদ্র ওঠে না। তাই উপায় না পেয়ে সে বিছানায় বসে সমুদ্রের হাত ঝাঁকাতে লাগলো। সমুদ্র ছোট ছোট করে চোখ খুলে এবং হাই তুলতে লাগে। আয়না জাজালো কণ্ঠে বলে, এই উঠো, অফিসে যাবে না? না। কেন? খুব ঘুম পাচ্ছে, ঘুমাবো। এটা কেমন কথা? ঘুমের কারণে অফিস মিস দেবে? সমুদ্র চোখ খুলে তার দিকে তাকায় এবং আয়নার হাত হ্যাঁচকা টান দিয়ে তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে, তোমাকে নিয়েই ঘুমাবো। আয়না কড়া চোখে তার দিকে তাকালো।
সমুদ্র আরও নিবিড়ভাবে তাকে জড়িয়ে ধরে বলে, আমরা স্বামী স্ত্রী না, এজন্য একসাথে ঘুমাবো, একসাথে খাবো, শুধু বাথরুমে আলাদা আলাদা যাব। সবটা এতটুকুই ছিল। এরপর ঘুম ভেঙে যায়। আয়না উঠে এক গ্লাস পানি খেলো। তার এখন সমুদ্রের সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে। বাবার ফোনে কি কল দিবে? মাত্র 12টা বাজে। বাবার রুমে গিয়ে ফোনটা চাইলেই হবে। বাবা কিছুই জিজ্ঞেস করবে না। সে ওড়না জড়িয়ে রুমের বাহিরে গেল। গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে আসতেই সে অবাক। বাবার ফোনটা খাওয়ার টেবিলের উপর রাখা। বাবা কি ফোন রুমে নিয়ে যাওয়ার কথা ভুলে গেছে, নাকি ইচ্ছে করেই ফেলে গেছে? সে ফোন হাতে নিয়ে সমুদ্রকে কল দিল। কিছুক্ষণের মধ্যেই সমুদ্র রিসিভ করে কোমল গলায় বলে, হ্যাঁ বল আয়ু। আয়নার গা বেয়ে যেন মৃদু কম্পন বয়ে গেল। সে স্মিত হেসে বলে, কেমন আছো? কে আমি? হুম, ভালো। তুমি? আয়না কিছু বলল না। সে চিন্তিত গলায় বলে, শোনো। হুম, বলো। আমি কি তোমার যোগ্য? আমার গায়ে কিন্তু কলঙ্ক লেগে আছে। পারবে সেই কলঙ্কের দাগ মুছে ফেলতে? আমাকে মন থেকে গ্রহণ করতে পারবে তুমি? সমুদ্র আয়নার কথা শুনে কিছুক্ষণ মেরে চুপ করে বলে ওঠে, মুডটা খুব ভালোই ছিল, কিন্তু তুমি ভালো মুডের মধ্যে ফানে ঢেলে দিলে। ধ্যাত, বলে ফোনটা কেটে দিল। আয়নার মনটা বেশি এলো, কিন্তু মনের শান্তি পাচ্ছে সে। অন্তত তার মনের খসখসানি তো কমলো। কিছু ব্যাপার আছে যা সরাসরি জিজ্ঞেস করে নিতে হবে। 2 মিনিটের মধ্যে সমুদ্রের নাম্বার থেকে আবার কল আসলো। শাস্তি হিসাবে কালকে বিরিয়ানি রান্না করে ধানমন্ডি লেকের সামনে আসবে, ঠিক 1:30 বাজে। আয়নার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে তার উত্তর পেয়ে গেছে। আচ্ছা, সত্যি সে এতটা ভাগ্যবতী? ভাগ্য কি তাকে সেকেন্ড অপশন দিল তাহলে? লেবু কাটতে গিয়ে হাতের অনামিকা আঙ্গুল কেটে যায় আয়নার। সে সামান্য জোরে আহা বলে উঠতেই বাম হাত দিয়ে ডান হাতের কাটা আঙ্গুলটা চেপে ধরে। এভাবে কাজ না হওয়ায় সে ওড়না দিয়ে কাটা আঙ্গুল চেপে ধরে থাকলো, যেন রক্ত জমাট বেঁধে রক্তপাত কমে যায়। আচ্ছা, কতক্ষণের মধ্যে রক্তপাত না থামলে ডাক্তারের কাছে যেতে হয়? আয়না মনে করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই মনে আসছে না। চাকুতে ধার ছিল ভালোই, বেশ খানিকটাই কেটে গেছে। সে ডাইনিং রুমে চলে এলো। টেবিলে সবাই বসে আছে। সকালের নাস্তা খাবে তারা। রক্তপাত বন্ধ হয়েছে জন্য আয়না বেসিনের কল ছেড়ে কাটা জায়গা ধুয়ে নেয়। পানি পড়ার সঙ্গে সঙ্গে জায়গাটা ঝনঝন করে জ্বালা করতে লাগলো। তবুও সে ঠিকমতো পরিষ্কার করে নিল। তারপর খেতে বসলো। আজকে সে মায়ের পাশে বসেছে। বসার পর দেখলো সকালের নাস্তায় আজকে সাদা ভাত, আলু ভর্তা আর ডিম ভাজি। আয়নার মধ্যবিত্ত পরিবার না, মধ্যবিত্তের চেয়ে এক ধাপ নিচে আছে। আজকালকার মধ্যবিত্তরা গাড়িতে ঘুরে, সকালে ব্রেকফাস্টে ব্রেড অ্যান্ড বাটার খায়। তার বাবা ব্যবসা করে। ব্যবসা জিনিসটা এমন যে একবার ভাগ্য খুলে গেলে পুলে পেঁপে কলা গাছ হবে। আর যদি ভাগ্য বন্ধ থাকে তাহলে অবস্থা যায় যায় থাকবে। আয়নার বাবা মেঘের অবস্থাও যায় যায়। ব্যবসায় লালবাতি বহু আগেই চলেছে। আয়না প্লেটে ভাত বেড়ে ভর্তার ডিম নিল। ভাতের সাথে ভর্তা মেশানোর সময় কাটা জায়গায় লেগে জ্বালা শুরু করলো। সে উফ করে ওঠে। এজন্যই সবার দৃষ্টি তার দিকে। আয়না ইতস্ত করতে লাগলো। তার মা জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না আম্মু, হাতের ওই জায়গা লাল কেন হয়েছে? কেটে গেছে। অথই কি যেন ভাবলো। তারপর মেয়ের প্লেটটা এগিয়ে এনে নিজে ভাত মাখিয়ে আয়নার মুখের সামনে তুলল। আয়না হতভম্ব হয়ে যায়। অথই ব্যতিব্যস্ত হয়ে গেল এবং জলদি বলল, কি হলো, খেয়ে নে। আমার কাজ আছে তো, তোকে খাওয়ানোর জন্য সময় নষ্ট করতে পারবো না। তাড়াতাড়ি হা কর। আয়না হা করে মায়ের হাত থেকে এক লোকমা ভাত মুখে নিল। তার কি যে খুশি লাগছে সে নিজেও জানে না। খাবারের স্বাদ বহু গুণে যেন বেড়ে গেল হু হু করে। না হলে কি সাধারণ ভাত এত অমৃত লাগে? খাওয়া শেষ করতে না করতে মেঘ এসে আয়নাকে বলল, দ্রুত রেডি হয়ে নে তোমা। আয়না তখন রান্নাঘরে গরম পানিতে চা পাতা ডালছিল। বাবার কথায় সে তার দিকে ফিরে বলে, কি হয়েছে, কেন রেডি হব? মেঘ মুচকি হেসে বলে, আমরা দোকানে যাব শপিং করতে। কি কিনবে বাবা? আছে কিছু কাজ, তুই আগে রেডি হয়ে নে, চা খেয়ে যাই। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করছি। আয়না সুলো বন্ধ করে বলে, তাহলে এক্ষুনি আসছি, জাস্ট 5 মিনিটের মধ্যেই আসছি। আয়না সত্যি সত্যি 5 মিনিটের মধ্যে বের হলো তার রুম থেকে। আয়নাকে নিয়ে মেঘ রওনা হলো। তারা বসুন্ধরা সিটি গেল। যাওয়ার পর মেঘ বলল, তোর জন্য কয়েকটা সুন্দর দেখে জামা কিনতো মা। আয়না বাবার দিকে অবিশ্বাস্য চোখেই তাকালো। মেঘ উসখুস করতে করতে বলে, সেদিন দেখলাম হলুদ জামাটা টাইট হচ্ছিল তোর, এজন্য সময় বের করে আসলাম। তাড়াতাড়ি করিস একটু, আমাকে আবার দুপুরে অফিসে যেতে হবে। আয়না নির্বাক হয়ে বাবার দিকে তাকিয়ে থাকে।
তার বাবা তাকে অনেক অনেক অসীম পরিমাণে ভালোবাসে তা সে জানে। আয়নার মধ্যে আগের চঞ্চলতা ভাব ফুটে উঠেছে। সে এ দোকান থেকে ওই দোকানে যাচ্ছে, এক দোকানে 2 থেকে 3 বারও যাচ্ছে। কোনো কিছুতে সংকোচ বোধ করছে না সে। একই জামা ঘুরে পুরে দেখতে তার চোখে মুখে উপচে পড়া আনন্দ। সে তৃতীয়বারের মতো আবারও একটা দোকানে গেল। সেলসম্যান কিছুটা বিরক্তই হয়, কিন্তু মেঘের মধ্যে কোনো বিরক্তি বা ক্লান্তবোধ কিচ্ছু নেই। সেও মেয়ের সাথে সাথে ঘুরছে, বরং আনন্দের সাথেই ঘুরছে। ভাবখানা এমন এলো, দোকান থেকে আরেক দোকান ঘোরার মতো মজার কাজ মনে হয় পৃথিবীতে আর কিছু নেই। বাবার প্রেমিকের মধ্যে এই এক জায়গায় তফাৎ। বাবা হয় ধৈর্যশীল, আর প্রেমিক হয় অধৈর্যশীল। টানা 3 ঘন্টা ঘুরোঘুরি করে আয়না একটা নীল রঙের সালোয়ার কামিজ কিনল। নীল রং তার পছন্দ না, তারপরও জামাটা তার মনে ধরেছে তার জন্য কিনল। আয়নার প্রিয় রং সবুজ, সে সবুজ রঙের একটা সালোয়ার কামিজ কিনল। এটার দাম একটু বেশি, তাও কিনল। আজকে সে বাবার সাথে এসেছে টাকা কম পড়লে বিক্রি করে শোধ করতে, তাও কিনবে জামা। মেঘ নিচ থেকে আয়নাকে একটা লাল রঙের কামিজ পছন্দ করে দিল। ট্রায়াল দিতে গেল আয়না। জামাটা পরে আয়না যখন বের হলো মনে হচ্ছিল বিনদেশের রাজকুমারী পথ হারিয়ে এই দোকানে এসেছে। মেঘ দোকানদারকে বলল, জামাটা প্যাকিং করা দরকার নেই, তার মেয়ে এই জামা পরেই থাকবে। দোকানদারের কি যায় আসে, তার তো সেল হলেই হলো, বরং প্যাকিং না করে একটা প্যাকেট বেঁচেই গেল। কিন্তু দোকানদার তো আর জানে না এই লাল জামা পরায় বাবা মেয়ে কত খুশি। আয়নাকে নিয়ে বের হয়ে নিচতলায় গেল মেঘ। নিচতলায় ফোনের দোকান, আজকে সঙ্গে টাকা এনেছে, মেয়েকে ফোনও কিনে দিবে সে। আয়না প্রথমে এত টাকা দিয়ে ফোন কিনতে চাচ্ছিল না। মেঘ নিজ ইচ্ছে মেয়েকে স্মার্টফোন সঙ্গে সিমও কিনে দিল। ততক্ষণে বেলা 1টা বাজে। ফোনের স্ক্রিনে শো করছে। আয়না ঘামতে লাগলো। সে ভুলেই গিয়েছিল সমুদ্র তাকে শাস্তি দিয়েছে। এখন কি হবে? বিরিয়ানি তো বানায়নি, সেটা বাদ। সে যাবে কিভাবে ধানমন্ডি লেক? বাবাকে কি বলবে? মেঘ বলে, কিছু খাবি? আয়না মাথা ঝাঁকিয়ে বলে, না। মেঘ বলল, আমাকে অফিসে যেতে হবে, কিছু খেয়ে নেই। আয়না বয়ে বয়ে বলে, বাবা। কি রে মা, আর কিছু কিনবি? চুড়ি পিতা কিছু লাগবে? আমি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাই। মেঘ অবাক হয়ে গেল। মেয়ে বলে কি? কই যাবে? ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়াটা ভালোই লক্ষণ। বন্ধুর সাথে প্রাণ খুলে কথা বললে আয়নার মন আলো ভালো হবে। এই ভেবে মেয়েকে রিক্সা করে দিলেন। আয়না রিক্সা নিয়ে যেতে থাকে ধানমন্ডি লেকে। মেঘ বিন্দুমাত্র বিচলিত না আয়নাকে নিয়ে। মেয়ে তার অনেক স্মার্ট, ঢাকা ভার্সিটিতে পড়তো। ব্রাইট একটা ফিউচার ছিল তার, সব এক নিমিষেই শেষ। আলিয়া মুড়ি মাখা খাচ্ছে আর ফেসবুক চালাচ্ছে। আজকে তার ছুটি, বাসায় সেজন্যই আছে। এই জন্য মুড়ি চানাচুর আর পেঁয়াজ মরিচ দিয়ে মাখা বানিয়ে খাচ্ছে। খেতে খেতে একটা পোস্টে তার চোখ আটকে গেল। শ্রাবণকে ট্যাগ করে দেওয়া একটা পোস্টটায় 3টা ছবি। 3টা ছবিতেই একটা মেয়ের সাথে শ্রাবণের হাসি হাসি মুখে সেলফি। ক্যাপশনে লেখা, গ্রেট টাইম স্পেন্ট উইথ শ্রাবণ। তারপর 3টা লাল রঙের লাভ ইমোজি দেওয়া। সেখানে আবার শ্রাবণ লাভ রিয়েক্ট দিয়েছে। শুধু তাই না, সেও লাভ ইমোজি কমেন্ট করেছে। আলিয়া পারলে এক্ষুনি শ্রাবণের চুল ছেড়ে দিত। দাঁতে দাঁত চেপে সে বসে আছে। তার কষ্ট হচ্ছে। শ্রাবণের মাথা পাঠাতে পারলে মনে হয় ভালোই হতো। সাপটা এত পচা কেন? সে কি বুঝে না এসব দেখলে আলিয়ার কষ্ট হয় বুকে? আয়না যখন পৌঁছায় তখন ফোনে 2টা বাজে। সে তাড়াহুড়ো করে লেকের শেষ প্রান্তে যায়। সেখানে একটা ব্রেঞ্চে সমুদ্রকে বসে বসে সিগারেট টানতে দেখল সে। সামনে যাওয়ার সাহস পাচ্ছে না সে কিছুতেই। বিরিয়ানি রান্না না করার জন্য সে কি রাগ করবে? কেন যেন সমুদ্র পিছনে তাকালো। সে বড়সড় একটা ধাক্কা খেল। পিছনে আয়না বয়ার্ত চোখে জুবুথুবু মেরে দাঁড়িয়ে আছে। সমুদ্রের হাত থেকে সিগারেটটা পড়ে গেল। মুখ অটোমেটিকলি হা হয়ে এলো। আয়নাকে এত সুন্দর লাগছে যা বাসায় প্রকাশ করা যাবে না। লাল জামাটা তার গায়ে ফুটে উঠেছে, চুলগুলো ছেড়ে দেওয়া। বলতে গেলে তাকে আগুন সুন্দরী লাগছে। প্রচণ্ড ঘেমে গেছে সে। এই ঘাম সৌন্দর্যের মাত্রা যেন আরও বাড়িয়ে দিচ্ছে বহুগুণে। সমুদ্র উঠে দাঁড়ালো এবং আয়নাকে জিজ্ঞেস করে, হাত খালি কেন? আয়না কোমল গলায় বলে, সকালে বাবা বাহিরে নিয়ে এসেছিল তাই রান্না করতে পারিনি। সমুদ্র মনে মনে ভাবে, আয়ু তাহলে পারিবারিকভাবে সাপোর্ট পাচ্ছে। সে মুখে কিছু না বলেই ইশারায় তাকে কাছে আসতে বলে। আয়না সমুদ্রের কাছে এসে বেঞ্চে কিছুটা দূরত্ব বজায় রেখে বসল। সমুদ্র একদণ্ড দেরি না করে আয়ুর হাতের কনুই ধরে মারল টান এবং বলল, কিছু কিছু মানুষের সাথে দূরত্ব বজায় রাখতে নেই, এতে অমঙ্গল হয়। তাদের সঙ্গে জোকের মতো লেগে থাকতে হয়। আয়না তার দিকে তাকায়। সে মুচকি হেসে বলে, আমি হলাম তোমার জীবনের সে জোক। গায়ে লেগে থাকবো, ছাড়বো না। হাতে টান পড়ায়
আয়না কাত হয়ে সমুদ্রের উপর গিয়ে ঠেকল। চুলগুলো উড়ি করছে তার। সমুদ্রের মুখে আশ্রে পড়ছে আয়নার চুল। সমুদ্র টিটকিরি মেরে বলে, আশায় ছিল বিরিয়ানি খাবো, অথচ দেখো তোমার চুল খেতে হচ্ছে। হায় আফসোস। সরি। কি জন্য? শাস্তি পূরণ করতে পারিনি তো। পারো নাই, শাস্তি ডাবল হবে নেক্সট টাইমে। সমুদ্র আয়ুর কোমর চেপে ধরে সামনে তাকিয়ে বলে, ওই যে লেক দেখতে পাচ্ছ? আয়না উসকুস করে বলে, হ্যাঁ। লেকের পানি স্বচ্ছ না? হুম। আমাদের মনটা কিছুটা এই স্বচ্ছ পানির মতনই পরিষ্কার। আমাদের মন পবিত্র থাকলেই আমরা পবিত্র। এবার ওই ডাস্টবিনের দিকে তাকাও। আয়না তাকালো ডাস্টবিনের দিকে। ডাস্টবিনে ময়লার স্তূপ জড়ো হয়ে আছে। সমুদ্র তার কানের কাছে পিস করে বলে, যাদের মন কুৎসিত তারা ওই ডাস্টবিনের মতোই নোংরা। আয়না সমুদ্রের দিকে ফিরে তাকালো। এতে দুজনই অনেকটা কাছাকাছি চলে আসে। আয়না কাঁপা গলায় বলে, ওই ময়লা ডাস্টবিন থেকে যখন কেউ পরিষ্কার পানিতে ময়লা ছড়ে মারে, তখন পানি আর পবিত্র থাকে না, কালো স্পর্শে অপবিত্র হয়ে যায়। সমুদ্রে একদানি আয়ুর কথা শুনল। তারপর তার হাত চেপে ধরে বলে, পানি ফিল্টার করে পরিষ্কার করার অনেক পদ্ধতি আছে। একটা পদ্ধতি ব্যবহার করে পানিকে কি আবারও পরিষ্কার করা যায় না আয়ু? আয়না সমুদ্রের চোখে চোখ রাখল। তারপর কাঁপা গলায় বলে, সব কিছু কি এতই সহজ সমুদ্র? অবশ্যই সহজ। এবারে আয়না সমুদ্রের হাত ধরে মৃদু বেতাল সুরে বলে, আমি তোমার সাথে থাকতে চাই আজীবন। তো থাকো, দূরে তো সরাচ্ছি না। আয়না কেঁদে দিল। সমুদ্র তাকে দুপাশে থেকে আঁকড়ে ধরে তার বেজা চোখে নিজের ঠোঁটের পরশ দিয়ে বলে, অশ্রুমালা বর্ষণের মাধ্যমেও কিন্তু মন নামক বস্তু পবিত্র হয়। আয়না সমুদ্রকে শক্ত করে চেপে ধরে শব্দ করে কেঁদে দেয়। সমুদ্র তাকে জোরে চেপে ধরে বলে, কাঁদিও না তো, কাঁদিও না। মানুষজন ভাববে আমি নাকি ছেলে ধরা, তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। আয়না পিক করেই হেসে দিল। ইস, মেয়েটা হাসলে যে কি মায়াবী লাগে। সমুদ্র যদি বিশ্ব জগতের রাজা হতো, তবে আদেশ দিত, জগতের সব মা বোনেরা যেন দিনের এক ভাগে প্রাণ খুলে হাসে, না হাসলেই শাস্তি। সমুদ্র সবে বাসায় আসলো। বাসার পরিবেশ তার ভালো লাগছে না। সবাই থমথমে হয়ে বসে আছে। ড্রয়িং রুমের টেবিলে মেডিকেল রিপোর্ট রাখা। পাশেই মা বাবা বসে আছে। সে কোনো কথা না বলে রিপোর্ট হাতে নিয়ে পড়া শুরু করে। কিছুক্ষণ পর সরাসরি বাবার দিকে সে তাকালো। আবেগ তার দিকে চেয়ে আছে। সমুদ্র থ হয়ে যায়। চোখ মুখের রং পাল্টে গেল তার। চেহারায় কালো মেঘ জমা হলো তার। হুট করে সে রিপোর্ট পেলে দিয়ে বাবার পাশে গিয়ে দপ করে বসে পড়ে। এক মুহূর্তের মধ্যে তার চেহারায় বেদনা ভাব ফুটে উঠেছে। আবেগ তার কাঁধে হাত রাখতে সমুদ্র বাচ্চাদের মতো করে হাউমাউ করে কেঁদে দিল। আবেগের বুক দকবক করে ওঠে। তার ছেলে কাঁদছে। বাড়ির নাম আনোয়ারা ভিলা। সাধারণত এই জাতীয় বাড়িগুলোর নাম মালিকের বউ মেয়ের নামেই হয়। এই লাল টকটকে রঙের বাড়ির মালিকের বউয়ের নাম আনোয়ারা ছিল। জনাবা আনোয়ারা 10 বছর আগে মৃত্যুবরণ করেছেন। কথা সেটা না, কথা হচ্ছে বুড়া আবার বুড়া বয়সে বিয়ের ফিরিতে বসেছে। 7 দিন আগে হাঁটুর বয়সী এক তরুণীকে বিয়ে করেছে। রঙ্গন বাসায় ঢুকতে ভাবতে লাগে, এখন কি এ বাসার নাম বদলে যাবে? বাড়িওয়ালা সাহেবের নতুন সুন্দরী বউয়ের নাম কি? সে নামে কি এখন এই বাড়ির নতুন করে নামকরণ করা হবে? রঙ্গন তালতলার এক বাসায় থাকে। 4 তলা 2 রুমের বাসা ভাড়ায় থাকে। তার এক রুমের বাসা হলেই হতো, কিন্তু ফ্ল্যাট বাসা এক রুমের পাওয়া যায় না। এই জন্য এই বিল্ডিংয়ে বাসা ভাড়া নিয়েছে। পূর্ব দিকে বাসা হওয়ায় দুপুরে ব্যবসা গরম পড়ে আর মাঝে মাঝে পানি থাকে না। এছাড়া আর কোনো সমস্যা নেই। বাসা দিতে বাড়িওয়ালার বাসায় গেলে পুলিশের জন্য খাতিরদারি পায় সে। অতিথি আপ্যায়নে কেবল 1 কাপ গ্রিন টি পায়। সে চাবি দিয়ে তালা খুলে ভিতরে ঢুকে মোজা খুলল। মোজা দিয়ে বিকট গন্ধ বের হচ্ছে। 7 দিন ধরে দোয়া হয় না যে, আজকে হাফ ডে করেই চলে এসেছে। প্রচণ্ড মাথা ব্যথা তার। অসহ্য মাথা ব্যথা কাবু করে ফেলেছে তাকে। সে রুমে ঢুকে শার্টটা খুলে ফেলে খালি গায়ে রান্নাঘরে গেল। বাতের পানি বসিয়ে আবার রুমে এসে বাথরুমে গিয়ে গোসল করতে যায়। রঙ্গনের মা বেঁচে নেই। তার বাবা গাজীপুরে থাকে। এই বাসায় সে একাই থাকে। গোসল সেরে বের হতেই ফোনে টুং করে মেসেজ বেজে ওঠে। সে ফোনের স্ক্রিনে তার এক গোয়েন্দা ফ্রেন্ডের মেসেজ দেখতে পেল। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এই ফ্রেন্ডকে দিয়ে সে মিস পিওর খোঁজখবর নিতে বলেছিল। মেসেঞ্জারে তার বন্ধু পিওর সব ডিটেলস দিয়ে দিচ্ছে এক এক করে। পিওর ন্যাশনাল আইডি কার্ড। মেয়ে আসলে আমেরিকান সিটিজেন। মা বাবা বাংলাদেশি। পিওর জন্ম বাংলাদেশে, কিন্তু 18 বছরের বেশি থাকায় আমেরিকান সিটিজেনশিপ পেয়ে গেছে। এরপর আসলো পিওর এডুকেশন সার্টিফিকেট। রঙ্গন সার্টিফিকেট পড়ে মনে মনে বলে, দন্ত চিকিৎসক নাকি মেয়ে? মাই গড।
সে দ্রুত আয়নায় তাকালো এবং হাঁ করে নিজের দাঁত দেখে নিল। না, তার দাঁত তো চকচক করছে, করবেই তো। প্রতিদিন ক্লোজ আপ দিয়ে ব্রাশ করে, এর জন্য 24 ঘন্টায় মুখ ফ্রেশ থাকে, দুর্গন্ধ হয় না। খালি ক্লোজ আপ কাছে আসার গল্পটাই জমছে না তার। এরপর পিওর ফেসবুক আইডি লিঙ্কও পেয়ে যায়। দ্রুত সেই লিঙ্কে ক্লিক করে কাঙ্ক্ষিত সেই আইডি পেয়ে যায়। আইডির নাম পিউ ইশরাক। বিনতে কাটা পড়ে গেছে, বিড়বিড় করে বলে সে। তারপর মুস্কি হেসে পিওর আইডির দিকে চেয়ে থাকে। আইডি লক করা না, পাবলিক করা। বেশ কিছু পোস্টও পাবলিক করা আছে। রঙ্গন কিছুক্ষণ ধরে আইডি করতে থাকে। তার বাদ যে চুলাই দেওয়া সেটা মাথাতেই নেই। পিওর আইডি দেখতে দেখতে হুট করে একটা মহিলার ছবি আসলো। মাদার্স ডেতে পিউ তাকে উইশ করেছে। ছবির মহিলাটাকে চেনা চেনা লাগলো তার কাছে। কোথায় যেন সে দেখেছে, কিন্তু কোথায় মনে আসছে না তার। মাথায় প্রেসার দিচ্ছে রঙ্গন, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। সে কুল না পেয়ে ট্যাগমার আইডিতে গেল। নাম শো করছে রোদেলা জামান। তার বুকটা ধুক করে ওঠে, হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। হাতে থাকা ফোনটা ঘামের জন্য ভিজে যেতে লাগলো। রঙ্গন ফোনটা হাত থেকে ফেলে দিয়ে ব্রু কুচকে জিম মেরে কিছুক্ষণ বসে থাকলো। তার চোখ লাল হয়ে আসছে। রঙ্গন অতি ক্লান্ত হলে তার চোখ লাল হয়ে যায়। আজ তো সে ক্লান্ত না, নাকি মনের দিক থেকে সে ক্লান্ত? বড্ড বেশি ক্লান্ত সে। এই নামটা তো তার খুব পরিচিত। এই নামের মহিলার সাথে তার একটা অতীত আছে। রঙ্গন চোখ তুলে ফোনের দিকে তাকালো। ফোনের স্ক্রিন বন্ধ হয়ে গেছে। সে স্থির দৃষ্টিতে ফোনের দিকে চেয়ে থেকে বিড়বিড় করে বলে, ফিউ ওনার মেয়ে? এটা কি আদৌ সম্ভব? শ্রাবণ চুপচাপ বসে আছে খাবার টেবিলে। নাস্তা করেই তারা মামা বাসায় যাবে। বর্তমানে সে আর তার মা ফুফু বাসায় আছে। কালকে এসেছিল, আজকে ফিরে যাবে। শ্রাবণ মামার বাসায় যাওয়ার জন্য উতলা হয়ে আছে। এ বাসায় তার দম বন্ধ লাগছে। দম বন্ধ লাগছে তার কারণ তার ফুফাতো বোন আয়শা। আচ্ছা একটা বিচ্ছু একটা মেয়ে, কিছুটা গায়ে পড়া স্বভাবের বলা চলে। ফুফাতো বোন এবার মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে। এত কম বয়সী মেয়ে কালকে তাকে প্রপোজ করেছে। হাউ ডেয়ার শি! শ্রাবণে তাকে সেই মুহূর্তে মাটিতে পুঁতে ফেলতে মন চাচ্ছিল। সাহস কত বড়! কিন্তু কিছু করতে পারেনি। বিরক্ত লাগছে তার। কালকে সারাদিন এই মেয়ে তার পেছনে পেছনে ঘুরেছে। প্রথমে খারাপ লাগেনি, দুপুরের পর থেকে চরম বিরক্ত সে। এরই মাঝে তার সাথে কয়েক দফা ছবি তুলে ফেসবুক ফিড বাসিয়েও দিয়েছে। প্রথমে শ্রাবণ বোঝেনি আয়শা তাকে পছন্দ করে। প্রেমের ব্যাপারে ছেলেরা কাঁচাই হয়। আলিয়া হলে আয়শার মুখ দেখে সব বুঝে যেত যে সে তাকে পছন্দ করে, কিন্তু শ্রাবণ বোকা, তাই বুঝতে পারেনি। মেয়ের রাতে তাকে খাওয়ার পর ছাদে ডেকে নিয়ে গিয়ে ফিল্মি স্টাইলে প্রপোজও করেছে। সে না করায় কান্নাকাটি মেডল ড্রামা জুলে দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করতে লাগলো। শ্রাবণ কিছু বলেনি, নিচে চলে এসেছে এবং তাকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে সেই রুমে গিয়ে গেট লাগিয়ে দিয়েছিল। এখন মাত্র রুম থেকে মায়ের ডাকে বের হলো। তার ফুফু হলো শিল্পপতির বউ, বড়লোক মানুষ। তার বাবার চেয়েও আয়শার বাবা বড়লোক। তার বাবা চিটংয়ের ব্যবসায়ী, আর আয়শার বাবা ঢাকার নামকরা ডেইরি প্রোডাক্টসের ব্যবসায়ী। সেই সাথে তাদের ওষুধ আর গার্মেন্টস আছে। এই জন্য আয়শার বাবা মানে তার ফুফা সাহেব শিল্পপতির কাতারেই পড়েন। আয়শাদের বাসা যেন বাসা নয়, একটা রাজপ্রাসাদ। শ্রাবণ চেয়ারে বসে আছে। আয়শা রান্নাঘর থেকে ট্রেতে করে খাবার নিয়ে আসলো। ট্রেতে মিষ্টি, লুচি, আলুর দম, নেহারি, স্যুপ আছে। পুরো ট্রে ফয়েল পেপার দিয়ে মোড়ানো। সে আস্তে করে ফয়েল পেপার সরিয়ে শ্রাবণকে উদ্দেশ্য করে বলে, সব তোমার ফেভারিট, কোনটাকে দিব? নেহারি না আলুর দম? শ্রাবণ জবাব দিল না। আয়শা আদুরে গলায় বলে, শ্রাবণ। শ্রাবণ বিরক্তি শব্দ করে কর্কশ কণ্ঠে বলে, বাইয়ে বলে ডাকবে। ম্যানারলেস মেয়ে কোথাকার! বয়সে বড় হই আমি তোমার। আয়শা মৃদু হেসে শ্রাবণের নিকট এসে প্রায় ফিসফিস গলায় বলে, জামাইকে বাড়ি ডাকা নিষিদ্ধ করা হোক এ শহরে। শ্রাবণ কড়া গলায় বলে, ফালতু কথা আমার সামনে বলবে না। আয়শা হিহি করে হেসে বলে, আমার জেদ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। যা চাই তা নিজের করে শান্তি নেই। শ্রাবণ কিছু বলবে তার আগে সে বলে ওঠে, আই সেড শান্তি দেই, নট শান্তি পাই। সো তোমাকেও নিজের করে তোমাকেই রেহাই দিব জান। আলিয়া চুলে পরম যত্নে তেল দিয়ে দিচ্ছে আয়না। দুজনেই ছাদে বসে আছে। পাটি বিছিয়ে বসে আছে দুই বোন। আলিয়ার চুল অনেক বড়। আয়না মনোযোগ সহকারে ছোট বোনের চুলে তেল দিয়ে দিচ্ছে। আলিয়ার হাতে মটরশুঁটি ভাজি। সে কুটকুট করে ভাজা মটরশুঁটিগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই মটরশুঁটি ভাজা আপার স্পেশাল রেসিপি। কিভাবে যে সে বানায়, এত মজা হয় যা বলার বাহিরে। আপা, বলো না কিভাবে এই ভাজাটা বানাও? আয়না মৃদু হেসে বলে,
কিছুই না, শুধু মটরশুঁটির ছাল ছেড়ে বেজে নিয়ে লবণ, শুকনো মরিচ আর চটপটি মশলা দিয়ে বেজে নিতে হবে, মেখে নিতে হবে, ব্যাস, আর কিছু না। ও, তোমার ফোনটা দাও তো, সেলফি তুলব। আয়না তার নতুন কেনা ফোনটা বোনের হাতে তুলে দিতেই আলিয়া বোনকে নিয়ে 3-4টা ছবি তুলল। আয়না কি একটা ভেবে বলে, এই ফোনটা তুই রাখ, আমাকে তোর পুরাতন ফোনটা দিস। আমার তো নতুন ফোনের দরকার নেই, তুই বাহিরে যাস, তোর প্রয়োজন হতে পারে। আলিয়া তার দিকে তাকিয়ে বলে, না না, আমার কোনো দরকার নেই। আমাকে তো ফুফি আইফোন গিফট করেছে, ওটাও তো নিউ মডেল, তোমার জন্য বোধহয় এনেছে। প্রিয়কে বলবো? না, আমার ফুফির আইফোনের দরকার নেই, বাবা যেটা দিয়েছে সেটা দিয়েই আমি খুবই খুশি। আলিয়া মৃদু হেসে বোনকে জড়িয়ে ধরে বলে, আপা, আমি আজকে খুব খুব খুশি। তুমি যে আবারও স্বাভাবিক হওয়ার চেষ্টা করছো, বিশ্বাস করো আমি খুবই খুশি। আর সব ক্রেডিট সমুদ্র ভাইয়ার। ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে, তাই না আপা? আয়না কিছু বলতে পারল না। বোনের মুখে এই কথা শুনে তার লজ্জা লাগছে বেশ। আলিয়া বোনকে জড়িয়ে ধরে বসে আছে। দুপুরে তাকে হাসপাতালে যেতে হবে, কিন্তু সে যেতে চায় না। আপা আজকে রুই মাছের চপ বানাবে। আপা রুই মাছের চপ যে খাবে সে কোনো দিনও সে খাবারের স্বাদ ভুলবে না। দুর্দান্তের উপরে হয় আপার হাতের রুই মাছের চপ। সে আপার সাথে বসে ভাত খেতে চায়, কিন্তু সম্ভব না। সে দুচোখ ভরে আপার হাসি মুখ দেখছে। আহ, মন ভরে যাচ্ছে তার। সমুদ্রের হাউমাউ কান্নায় নিস্তব্ধ হয়ে আছে বাড়ি। কারো মুখে কোনো কথা নেই। চারপাশে পিনপতন নীরবতা। সকাল হয়ে এলেও কারো মনের অবস্থা ঠিক নেই। সবাই যেন শোক পালন করছে। সমুদ্র তার রুমে বসে আছে। সব কিছু অসহ্য লাগছে তার। বাবা ছাড়া সে অচল, নিরুপায়। বাবা তার মাথার ঢাল, বটগাছের মতো ছায়া দিচ্ছে তাকে। সে কিভাবে মেনে নিবে তার বাবার ক্যান্সার? ক্যান্সার ভয়াবহ ব্যাধি। সমুদ্র মুখ ভার করে বসে আছে। চোখ ফুলে গেছে তার। রুমের দরজায় টোকা পড়ল। সে সায় দিল না, চুপ করেই থাকলো। রোদেলা সমুদ্রকে ডাকতে এসেছিল। ছেলে গেট না খোলায় ডাইনিং রুমে চলে আসে সে। আবেগ পেপার পড়ছিল। রোদেলা ভারাক্রান্ত গলায় বলে, আমরা 7 দিনের মধ্যে সিঙ্গাপুর যাব, এটাই ফাইনাল। আবেগ পেপারের পেজ পরিবর্তন করতে করতে বলে, এটা সম্ভব না, আমি কোথাও যেতে পারবো না। রোদেলা কাঁদো কাঁদো গলায় বলে, ওখানে ট্রিটমেন্ট হবে তোমার। আবেগ শান্ত গলায় বলে, আমার সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেওয়ার মতো পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স নেই, যা করার দেশেই করব। রোদেলা সাফা গলায় বলে, তোমাকে টাকা নিয়ে ভাবতে হবে না, আমি তো আছি। আবেগ আবার রোদেলার দিকে তাকিয়ে বলে, তোমার টাকায় আমি চিকিৎসা করব না। দুঃখিত। কেন? আমার আত্মসম্মান বোধে লাগে। এসব কী বলছো তুমি? আমি তোমার কোনো কথা শুনবো না। আমরা সিঙ্গাপুর যাব, ব্যাস। বারবার এক কথা বলতে ভালো লাগে না রোদেলা। রোদেলা থ মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর সাফা কান্না জোরে দেয়। এতে মোটেও বিচলিত নয় আবেগ। সে তার সিদ্ধান্তেই অনড়। রোদেলা আবারও সমুদ্রের রুমের সামনে গিয়ে বলতে লাগলো, সমুদ্র, গেট খোলো। দেখো তোমার বাবা কেমন বাচ্চামো করছে, বোঝাও তাকে। এবারে সমুদ্র গেট খুলে দিল। রোদেলা গটগট করে সব বলে দেয় সমুদ্রকে। সব শুনে সমুদ্র প্রতি উত্তরে বলে, বাবা যা চায় তাই হবে। আর আপনাকে টাকার গরম দেখাতে মানা করছিলাম না? আমি নিজেও আপনার টাকায় বাবা চিকিৎসা হতে দিব না। রোদেলা ছেলের কাছে এমন কিছু শুনবে মোটেও আশা করেনি। সমুদ্র বলে ওঠে, আপনার টাকা জলে যাক। আজকে বাবার এই অবস্থা আপনার জন্য। আপনি নারী নামের কলঙ্ক। আপনার কাছে স্বামী সন্তানের কোনো মূল্য ছিল না। এখন কেন দরদ দেখাতে আসছেন? চলে যান না প্লিজ, নিজের বাসায়। রেহাই দেন আমাদেরকে। রোদেলা আবারও সাফা কান্নায় মগ্ন হয়ে যায়। আর কত কষ্ট পেতে হবে তাকে, আর কত নারী হওয়ার জন্য তাকে শাস্তি পেতে হবে, আর কতদিন। ভাইয়ের গলার আওয়াজে প্রিয় রুম থেকে বের হয়ে দেখে ভাইয়ের রুমের দরজার সামনে মা কাঁদছে, আর ভাইয়া নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে। প্রিয় রাগ উঠে যায়। নিশ্চয় ভাইয়া কিছু করেছে, না হলে মা কাঁদত না। সে ভাইয়ের কাছে গিয়ে বাস খাই গলায় বলে, মা কেন কাঁদছে ভাইয়া? সমুদ্র নির্লিপ্ত গলায় বলে, আমি জানি না। তুমি জানো না? তোমার জন্যই কাঁদছে। নিশ্চয় তুমি মাকে কিছু বলেছ? সমুদ্র দ্বিগুণ কড়া গলায় বলে, সত্য কথা বলেছি, এজন্য সহ্য হচ্ছে না। প্রিয় চেঁচিয়ে বলে ওঠে, তোমার সমস্যাটা কি? কেন মায়ের সাথে এমন করো? মা যে কষ্ট পায় তা কি দেখো না? নাকি চোখ থাকতেও তুমি অন্ধ? সমুদ্র কিছু বলতে পারল না। প্রিয় বলে, কেন মায়ের সাথে সবসময় রুড বিহেভ করো তুমি? মা তোমার জন্য কাঁদে ভাইয়া। সমুদ্র বলে ওঠে, আমার জন্য তার এত সময় নেই রে প্রিয়। তুই না জেনে না বুঝে চিল্লাবি না, না হলে থাপ্পড় মারবো তোকে। বড় ভাইয়ের মুখের উপর কথা বলিস কিভাবে তুই? সমুদ্র প্রিয় ঝগড়া শুনে আবেগ হেঁটে হেঁটে তাদের দিকে আসলো। ছেলে মেয়েকে ঝগড়া করতে দেখে হতাশ সে। এই তার সুখী পরিবারের নমুনা?
আবেগ একটা ধমক দিতেই সমুদ্র প্রিয় চুপ হয়ে যায়। কারো মুখে আর কোনো কথা নেই। দুজনকে শান্ত হতে দেখে আবেগ প্রিয়কে উদ্দেশ্য করে বলে, প্রিয়মণি, বড় ভাইয়ার সাথে কেউ এভাবে কথা বলে? বড় হয় না ও তোমার? সে সরি টু হিম। প্রিয় মন খারাপ করলো। সমুদ্র বাবার সাথে তাল মিলিয়ে বলে, একদম ঠিক। বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় এটা প্রিয় শেখেইনি কোনোদিন। এবার আবেগ সমুদ্রের দিকে তাকিয়ে বলে, মোটেও না। আমার মেয়ে জানে কিভাবে বড়দের সম্মান দিতে হয়। তুমি কেন ওর সাথে উঁচু আওয়াজে কথা বলবে? ছোট্ট বোন হয় ও তোমার। সবসময় স্নেহ দিয়ে কথা বলবে। ও ভুল করলে ওকে সুন্দরভাবে বোঝাবা। রিক্সাওয়ালাদের মতো চেঁচানো তো কিছু দেখছি না আমি। সমুদ্রের মুখ ভোঁতা করল। প্রিয় নরম গলায় বলে, সরি ভাইয়া। সমুদ্র তেমন কোনো ভাবান্তর হলো না। সে নিজের রুমে ঢুকে গেট লাগিয়ে দিল। এতে মনে মনে কষ্ট পায় প্রিয়। আবেগ প্রিয়কে নিয়ে ডাইনিং রুমে আসলো। রোদেলা এতক্ষণ দাঁড়িয়ে সবটা দেখল। এবারে তার নিজেকেই দোষী মনে হচ্ছে। সমুদ্রে তার উপর রাগ করাতে সে মোটেও কষ্ট পায়নি, বরঞ্চ সে সমুদ্রের মনের ভিতরের ক্ষতটা দেখতে পাচ্ছে। ছেলেটা যে কি কষ্ট পেয়েছে অনেক তার জন্য, মায়ের জন্য কেঁদেছে অনেক, কিন্তু মা পারেনি তার বাবুকে সময় দিতে। তখন সমুদ্রের রুমে গিয়ে মেজাজ খারাপ করে বসে রইল। রাতে কিছুই খায়নি, সকালেও কিছু খাবে সে। যখন সে মনে মনে কষ্ট পায় সেই সময় নিজেকে বাহ্যিকভাবে কষ্ট দিতে থাকে, যেন মনের কষ্টটা কিছুটা হলেও কমে আসে। আজকে না খেয়ে থাকবে সে সারাদিন, তাহলে মনের মধ্যে যে আগুন জ্বলছে তা ধপ করে নিভে যাবে। সে রেডি হয়ে নিল অফিসে যাবে জন্য। আজকে জয়েনিং, সব কাগজপত্র ঠিক করে নিল। জয়েন করে সে ক্যান্সার ইনস্টিটিউটে যাবে। বাবার রিপোর্টগুলোও সঙ্গে নিয়ে নিল। রুম থেকে বের হয়ে ড্রয়িং রুম ফিরিয়ে মেন দরজার কাছে যেতে বাবার ডাক পড়ল। সে থেমে গেল, কিন্তু পিছনে না ঘুরে বলে, কি বাবা, আসো নাস্তা করো, তারপর যাও। খাবো না। কেন? আজকে তো তোমার জয়েনিং ডেট, ঠিক মতো যাও। এভাবে কেন যাচ্ছ? ভালো দেখে একটা শার্ট পরো, ফর্মালভাবে যাও। সমুদ্র থেমেই আছে। বাবার কথা শেষ হওয়ার অপেক্ষায় আছে সে। শেষ হলে বাহিরে বেরিয়ে যাবে। আবেগ আরও বলতে লাগলো, রোদেলা, সমুদ্রের জন্য একটা শার্ট বের করে ইস্ত্রি করে দাও, সঙ্গে টাইও বের করে দিও। রোদেলা সমুদ্রের প্লেটে খাবার বেড়ে দিয়ে বলে, আচ্ছা। রোদেলা ছেলের রুমে গেল শার্ট বের করতে। এদিকে সমুদ্রকে জোর করে খাওয়াতে বসানো হলো। সে না চাইতেও খেয়ে নিল। আবেগ খেতে খেতে বলে, আমরা একটা পরিবার, আমাদের উচিত একসাথে থাকা। একে অপরের সাথে ঝগড়া করা বোকামি। যারা আমাদের ফেলে চলে যায় তারাও কি পরিবারের অংশ আব্বু? আবেগ সমুদ্রের দিকে তাকালো, তারপর আস্তে করে বলে, তোমার আম্মু তো তোমাকে নিয়েই যেতে চেয়েছিল বাবা, তুমি নিজ থেকে তো যেতে চাওনি। এখন কি আম্মুর দোষ আছে? সমুদ্র কিছু বলল না। সবাই মিলে তাকে একটা জিনিসই বোঝাতে চাচ্ছে, তাহলেও তার মা কোনো ভুল করেনি। আসলে কি সে ভুল করেনি? সবাই যেহেতু বলছে, তাহলে হয়তোবা ভুল করেনি মা। রোদেলা রুম থেকে বের হয়ে এলো। আবেগ সমুদ্রকে শার্ট চেঞ্জ করতে বলে। এবারও অনিচ্ছায় শার্ট চেঞ্জ করে বেরিয়ে যায়। সমুদ্র যাওয়ার খানিক বাদেই ইভানা আর শ্রাবণ চলে এলো। প্রিয়র গোমরা মুখ দেখে শ্রাবণ তার কাছ থেকে সবটা শুনে নিল। শ্রাবণ আর ইভানা কেউই জানতো না আবেগের ক্যান্সার ধরা পড়েছে। এই সংবাদ পাওয়া মাত্র দুজনেই হতবিহ্বল। ইভানা রোদেলার পাশে বসে আছে। রোদেলা চুপসে এক কোণে পড়ে থাকার মতন বসে আছে। আবেগ রেডি হচ্ছে, সে নাকি অফিসে যাবে। ইভানা রোদেলাকে উদ্দেশ্য করে বলে, ভাবি, এখন কি করব আমরা? ভাইয়াকে ইন্ডিয়া নিয়ে যাব? রোদেলা থমথমে গলায় বলে, তোমার ভাই কোথাও যাবে না, নিজের দেশে চিকিৎসা করাবে। তার নিজের দেশের চিকিৎসকদের প্রতি অগাধ বিশ্বাস। সে কি, আজকাল বিদেশে কত উন্নত মানের চিকিৎসা, ভাইয়া এমন কেন করছে? কেন আবার আমাকে কষ্ট দেওয়ার জন্য? বাচ্চাদের কথাও সে ভাবে না। বলো কি করব এখন আমি? তুমি বোঝাও ওকে। এমন করে কি কোনো লাভ হবে? বরং আমরা এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। একদণ্ড থেমে রোদেলা কেঁদে দিয়ে বলে, ইবু, ওর কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচব? আমি মরে যাব রে ইবু। ইভানা রোদেলাকে সান্ত্বনা দিয়ে বলে, ভাবি, তুমি শক্ত হও, এখন এই পরিবার তোমাকেই সামলাতে হবে। রোদেলা কেঁদে কেঁদে বলে, হুম, ওর পরিবার ও সামলাবে, আমি পারবো না। এত বড় দায়িত্ব একা নিতে কেন এবার নিব আমি? ওকেই সব দেখতে হবে। ভাবি প্লিজ কান্না থামাও, সব কিছু ঠিক হয়ে যাবে। রোদেলা আর ইভানা প্রায় সমবয়সী। রোদেলা আর আবেগের যখন প্রায় বিচ্ছেদ হওয়ার, তখন ইভানা ঢাকায় তাদের সাথে থাকতে ছেলেকে নিয়ে। ইভানা বিবাহিত ছিল। তখন ইভানার স্বামীর সাথেও মনোমালিন্য চলত, তাই 2 বছরের ছেলেকে নিয়ে মায়ের বাড়ি এসেছিল কয়েক মাস। রোদেলার সাথে ইভানার কখনো কোনো সমস্যা ছিল না। ননদ হিসেবে ইভানা ভালোই ছিল, তবে ইভানা কিছুটা একা একা থাকতে পছন্দ করে। রোদেলা যখন বিদেশে পাড়ি জমায়, সম্ভবত শ্রাবণ মাত্র কথা বলতে শিখেছে,
তাকে মামা বলে ডাকতো। আবেগও মামা, রোদেলাকেও মামা। মামি বলতে পারতো না। শ্রাবণ আর পিউ বসে আছে ছাদে। পিউ উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, ভাইয়াকে কি তবে বলে দিব দাদির বলা কথাগুলো? আমার মনে হয় ইটস হাই টাইম। এখন না বললে প্রবলেম বেড়েই যাবে। ভাইয়া আসলে আমি সব কিছু বলে দিব। তুই থাকবি আমার সাথে? আচ্ছা। শ্রাবণের ফোন বেজে উঠল। আননোন নাম্বার থেকে কল এসেছে। সে পিউর সামনে কল রিসিভ করে বলে, হ্যালো। ওপাশ থেকে কেউ কথা বলল না, তবে পাশ দিয়ে গান বেজে উঠল। বন্ধু, 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। শ্রাবণ হ্যালো হ্যালো করছে, ওপাশ থেকে গান বেজে চলছে। না পেরে সে বিরক্ত হয়ে কল কেটে দিল। কিছুক্ষণ পর সমুদ্র বাসায় ফিরল। ক্যান্সার ইনস্টিটিউটে গিয়েছিল তারা। ডাক্তার বলেছে বেশ কিছু টেস্ট করা হবে, এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে কেমোথেরাপি দিতে হবে কিনা। বাসায় এসে রুমে যেতে দেখে তার রুমে পিউ আর শ্রাবণ বসে আছে। দুজনকে এভাবে দেখে হকচকিয়ে যায় সমুদ্র। শ্রাবণ পিউ মুখ সাওয়াসাওয়ি করে নেয়। তারপর শ্রাবণ গম্ভীর মুখে বলল, কথা আছে তোমার সাথে। সমুদ্র গড়ি খুলতে খুলতে বলে, বল। মামির কোনো দোষ নেই কিন্তু। নানি সবসময় মামির পিছনে পড়ে থাকতো। আরও কিছু পারিবারিক কারণে মামি বিদেশে গিয়েছিল। তুমি তো শিক্ষিত, তুমি বলো, মামির কি ক্যারিয়ার নিয়ে ভাবাটা দোষের কিছু? নারীরা কি বাহিরে গিয়ে চাকরি করতে পারবে না? সমুদ্র বলে, এখানে দোষ বা নির্দোষের কিছু নেই। নারী হিসাবে হয়তোবা তিনি ঠিক, কিন্তু মা হিসেবে কোন মায়ের কি উচিত তার বাচ্চাকে রেখে চলে যাওয়া? এখন তোমরা বলবা সে বাধ্য ছিল, দাদি বের করে দিয়েছে বাসা থেকে, বাবা গালিগালাজ করেছে। সব বুঝলাম, তার সাথে অন্যায় হয়েছিল মানলাম, কিন্তু দাদি বলল সে চলে গেল। গড় সংসার আর ছেলের কি মূল্য এতই কম? আর সে চলে গেল কেন? গড় সংসার আর ছেলের মূল্য কি এত কম হয়ে গেল? এখন তোমরা বলবে আমি তার সাথে যেতে চাইনি। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তাকে যখন বাবা বেরিয়ে যেতে বলে, সেদিন সে একা আমাকে ফেলে চলে গিয়েছিল। হয়তো অভিমানে, কিন্তু গিয়েছিল তো। সেদিন থেকে আস্তে আস্তে আমাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। আমি কিন্তু তার কাছে থাকতে চাইতাম। সে আমাকে ফেলে থাইল্যান্ড চলে গেল। 3 মাস পর এসে আমাকে নিয়ে যেতে চাইলে আমি বাবাকে রেখে যেতে রাজি হইনি। আমি সবই জানি, বাবা কিছুই লুকায়নি আমার কাছ থেকে। এমনকি বাবা তাকে সন্দেহ করেছিল, সব জানা আছে। তবু আমার বিবেক তাকেই দোষী পাবে। সরি, হয়তোবা আমার মানসিকতা তোমাদের মতো এত উন্নত না। আমি গেও, তাই তো তাকেই আমি দোষী ভাবি। আমার আবারও সবার কাছে ক্ষমা প্রার্থী। পিউ হতবম্ব। ভাইয়ের সবই জানতো, তবু এমন কেন করে? অথই মেঘের পাশে এসে বসে বলে, আজকে দুপুরে এলেছে। মেঘ হাসি মুখে বলে, আয়না রান্না করেছে জন্য খেতে এলাম, একসাথেই খাবো, আর অফিসে কাজ নেই তেমন একটা। অথই বলে ওঠে, শোনো না, একটা ভালো খবর আছে। মেঘ উৎসাহ নিয়ে বলে, কি খবর? পাশের বাসার নতুন ভাড়াটে উঠেছে না? তো ওই মহিলার সাথে আয়নাকে দেখেছিল, তার নাকি আয়নাকে খুব পছন্দ হয়েছে। মেঘ ব্রু কুঁচকে ফেলে। অথই হাসি মুখে বলে, ওনার ভাই আছে, নিজের ভাই, প্রস্তাব দিয়েছে। কি করব, রাজি হব? আয়নার জন্য আলিয়া 2টা বিয়ের প্রস্তাব এসেও পাত্রপক্ষ না করে গেল। ইন্টার্ন শেষ হয়ে গেল, ভালো প্রস্তাব পাওয়া যাবে না। শোনো, আমি বলি কি, ওদেরকে আসতে বলি, দেখে যাক, সমস্যা তো নেই। অথই, তুমি কি সুস্থ স্বাভাবিক মানুষ? কেন? আমি কি করলাম? মেয়েটা ট্রমার মধ্যে ছিল, এখন কিছুটা ঠিক হচ্ছে, আর তুমি এসব কি শুরু করে দিয়েছ? অশিক্ষিত নাকি তুমি? অথই পুষতে পুষতে বলে, হ্যাঁ, আমি তো অশিক্ষিতই। শিক্ষিত তো তোমার মডার্ন বোন, ঘর সংসার পেলে বিদেশে যায়, স্বামী ছেলের চেয়ে চাকরি বেশি প্রিয়। তোমার বোন তো খুবই শিক্ষিত, সে তো মেয়ে নামের কলঙ্ক। আমি তো শিক্ষিত না, ইন্টারমিডিয়েট পাস, তাও তোমার বোনের মতো বেহায়া না। এই চিৎকার করছো কেন? আর খবরদার, রোদেলাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। আম্মু, এটা কি সত্যি যে তুমি বিবাহিত হওয়া সত্ত্বেও অফিসের সবাইকে বলেছিলে তুমি সিঙ্গেল মাদার? রোদেলা রুমে বসে কাপড় ভাঁজ করছিল। পিছন থেকে মেয়ের আওয়াজে এই প্রশ্ন শুনে কেঁপে ওঠে সে পেছন ঘুরে মেয়েকে দেখে নিল। পিউ দাঁড়িয়ে আছে রুমের বাহিরে, চোখে মুখে আক্রোশ। ভাইয়ের সাথে পুনরায় এক দফা কথা কাটাকাটি করে এসেছে সে। সমুদ্র ভাইয়ের বুল ধরিয়ে দিতে সে বাসকাই গলায় বলে ওঠে, তোমার মা যদি এতটাই মহান হন, তাহলে কেন সে অফিসে নিজেকে ডিভোর্সি বলে পরিচয় দিয়েছিল? যাও, প্রশ্ন করো তোমার প্রাণপ্রিয় মাকে। পুরো বাক্য জুড়েই ভাইয়া মাকে ছোট করেছিল, তাই প্রিয় সহ্য করতে পারিনি। কিন্তু ভাইকেও পাল্টা জবাব দেওয়ার সাহস হচ্ছিল না তার, তাই সোজা মায়ের কাছে এসে উত্তর নিতে এলো। কেন মা, এই কাজ করেছে? আদৌ কি এমন কিছু ঘটেছে, নাকি ভাইয়ার মন গড়া এসব কথা আগে যাচাই করতে হবে?
তারপর একটা সিদ্ধান্ত নেবে সে। রোদেলা প্রিয়র কথায় চমকে ওঠে। প্রিয় কথা জানলো কিভাবে? কে বলেছে তাকে এসব গোপন কথা? আবেগে তো এসব বিষয়ে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। সে বিস্ফোরিত চোখে প্রিয়র দিকে তাকিয়ে বলে। প্রিয় তার কাছে এসে বলে, মা, কেন চুপ করে আসো? আমার সব সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আর পারছি না। সব কিছু খোলাসা করো মা। যদি তুমি দোষী হও, আমরা এই মুহূর্তে বাসা ছেড়ে চলে যাব। এখানে তোমার আর কোনো অস্তিত্বই নেই মা। ভাইয়া চায় না আমরা এখানে থাকি। তুমি আমাকে সব খুলে বলো প্লিজ। মিথ্যে বলবে না মা। রোদেলা হতাশ গলায় বলে, কি সত্য জানতে চাও? অফিসে কি তুমি নিজেকে ডিভোর্সি বলেছিলে? রোদেলার মুখ ফ্যাকাশে হয়ে আসলো। সে হতাশ গলায় সত্যটা বলে দিয়ে বলে, হ্যাঁ। মায়ের মুখে হ্যাঁ শব্দটা শুনে প্রিয় আশাহত হলো। তার মানে ভাইয়ার রাগ করা জায়েজ আছে। সে উত্তেজিত গলায় বলে, কেন? কেন মা? এত বড় মিথ্যে কেন বললে? হাজব্যান্ড থাকার পরও কেন নিজেকে ডিভোর্সি বলবে? এটা তো অন্যায় করেছ মা। ভাইয়া কি তবে ঠিক মা? এজন্যই তো তাহলে ভাইয়া তোমার উপর রেগে আছে। আর রাগ করাটা তো জায়েজই আছে। ভাইয়া তো তাহলে ঠিকই আছে। এমন জঘন্য কাজ কিভাবে করতে পারো তুমি? রোদেলা ভাঙা গলায় বলে, সব কিছু করার পিছনে একটা কারণ থাকে প্রিয়। কোনো কিছু না জেনে উত্তেজিত হবে না। এমনি এমনি একজন বিবাহিত নারী নিজেকে ডিভোর্সি বলে না। আমি বাধ্য হয়ে বলেছিলাম। বাধ্য হওয়ার কি আছে মা? এখানে বাধ্য হওয়ার তো কিছু নেই। তোমার স্বামী, তোমার সংসার। এখানে তোমাকে কারো বাধ্য করার শক্তি নেই। তুমি নিজের ইচ্ছায় কিছু না করতে চাও, কারো সাহস নেই তোমাকে বাধ্য করার। রোদেলা চাপা আর্তনাদ করে বলে, অফিসে আমি তখনও জয়েন করিনি। হাউস ওয়াইফ ছিলাম। তখন তোমার মামার ব্যবসার অবস্থা খুবই খারাপ ছিল। খুব খারাপ বলতে ফকির হতে বসেছিল। 50 লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেছিল তার বিজনেস পার্টনার। তোমার মামার কাছে কোনো ক্যাশ ছিল না, সেভিংসও ছিল না। সবেমাত্র ব্যবসা দাঁড় করিয়েছে আর এমন বিপদের সম্মুখীন হয়েছে। আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। তখন তোমার বাবার এত সামর্থ্য ছিল না এত টাকা ক্যাশ আমাকে দিতে পারবে। এদিকে টাকা না দিলে তোমার মামার জেল জরিমানা হবে। ব্যবসা লাটে উঠে গিয়েছিল। পরে এই অফিসে জব অফার পাই। সঙ্গে সঙ্গে রাজি হয়েছিলাম। আমি যখন অফিসে কাজ করা শুরু করি, সেখানে ডিভোর্সিদের লোন দেওয়া হতো। আমি তখন নিরুপায় ছিলাম। তোমার মামা অসহায় ছিল। কার কাছে সাহায্য চাইব? কিভাবে কি করব? পুলিশি ঝামেলায় পড়া আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য আতঙ্ক। এজন্য নিরুপায় হয়ে নিজেকে ডিভোর্সি বলে পরিচয় দিয়ে লোন নিয়ে তোমার মামার দেনা শোধ করেছিলাম। তবে একেবারেই না, কিস্তিতে। এজন্য আমি বিদেশ গিয়েছিলাম। থাইল্যান্ড না গেলে আমি টাকা কোথাও পেতাম। বেতন না পেলে কিস্তির লোন শোধ করতে না পারলে তোমার ভাইয়ের অবস্থা কি হতো? এসব ভেবে সমুদ্রকে রেখে যেতে হয়েছিল। আমি যদি না যেতাম, টাকা শোধ করতে পারতাম না। তোমার মামার তখনও অবস্থা খুবই খারাপ ছিল। এ ব্যাপারটা কেবল আমি আর মেয়েকে জানি। আর কাউকে জানাইনি আমরা, যেহেতু সমাধান পেয়েছিলাম। তবে আমি আবেগকে সব সত্য বলে দেই, কিন্তু পরে আবেগ যখন প্রথমবার তোমাকে দেখতে থাইল্যান্ডে যাই, তখনই জানিয়ে দেই। এর আগে আমি জানাইনি। এটাই আমার দোষ। এই ভুলটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। বাবার কাছে তো সমাধান নিতে পারতে না, লুকাতে কেন গেলে? রোদেলা দম পেলে বলে, তোমার বাবার কাঁধের বোঝা হয়েই তো থাকলাম। এই ঘটনার আগে আগে তোমার নানা হার্ট অ্যাটাক করেছিল। তখন যাবতীয় সব খরচ আবেগ দিয়েছিল। এজন্য আমাকে কিন্তু কম কথা শুনতে হয়নি পিউ। 1.5 মাসের মাঝে মেঘের এমন দুর্দশা হয়, তখন নিরুপায় হয়ে এই জবে ঢুকতে হয়। তখনই রিশাদের সঙ্গে পরিচয় হয়। রিশাদের পরিচিত আরেক ডিলারের কাছে 10 লাখ টাকা লোন নিয়েছিলাম। সেটাও পরিশোধ কিস্তিতে করেছি। এজন্য প্রতি মাসে সেখানে গিয়ে টাকা দিতে হতো। জায়গাটা দূরে হওয়ায় রিশাদ সঙ্গে যেত। আসা যাওয়ায় বেশ খানিকটা সময় লাগতো। তার জন্যই বাহিরে লাঞ্চ করতে হতো বাধ্য হয়েই। ফিউ হতবিহ্বল হয়ে চেয়ে আছে। রোদেলা আসক দিয়ে মুখ চেপে ধরে বলে, বুঝলি ফিউ, আমরা মেয়েরা শুধুমাত্র রান্না করে ঘর সামলাবো, এটাই আমাদের কাজ। এর বাহিরে যদি কিছু করি, সমাজ দেখতে চাইবে না কেন করছি। এর পিছনে কারণ কি কেউ জানতেও চায় না। আমরা বড়ই অসহায়। এই কাজটা তোর বাবা করলে কেউ কিছুই বলতো না, কিচ্ছু বলতো না রে। কিন্তু আমি করেছি, এজন্য এটা পাপ। বিয়ের পর মেয়ে শ্বশুর বাড়ির এই সেবা করতে হবে। বাবা মা ভাই বোন তো সব পর হয়ে যায়। ভাইকেও সাহায্য করা যাবে না, তাহলেই তুমি নারী নামের কলঙ্ক। মা বাবাকে দেখতে যাওয়ার আগে অনুমতি নিতে হবে। পিউ চুপ করে আছে। তার মায়ের কোনো দোষ নেই, কিন্তু ভাইয়া, ওরও তো কোনো দোষ নেই, বরং অন্যায় হয়েছে তার সাথে। রোদেলা বলে ওঠে, সমুদ্র আমার ছেলে। ও আমার উপর রাগ করবে, অভিমান করবে, এতে আমার কোনো কষ্ট নেই। প্রিয় তাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, ভাইয়াকেও সঙ্গে নিয়ে আসতে।
তাহলে আর কোনো সমস্যা হতো না, ও কষ্টও পেত না, একা একা মা ছাড়া থাকতেও হতো না ওকে। রোদেলা পরম আদরে আগলে নিল পিউকে আর বলল, আমি ভাবতেও পারিনি সমুদ্র আমার সাথে থাকতে চাইবে না। ভেবেছিলাম 3 মাস সমুদ্র ফুফুর কাছে থাকবে, আমার সাথে থাকবে, আবেগ খেয়াল রাখবে, চাকরি পার্মানেন্ট হতে হতে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সব ঠিক হয়ে যাবে। কিন্তু থাইল্যান্ড থেকে আসার পর সব বদলে গেল। সমুদ্র আমাকে দেখতেই চাইতো না, কথাও বলতো না, আসবেই না আমার কাছে। থাইল্যান্ড যাওয়া তো বহু দূরের কথা। আমি কালে মাত্রেও চিন্তা করিনি তোমাদের দাদি এতটা বিষ ঢুকিয়ে দিবে সমুদ্রের মাথায়। সমুদ্র তো বাচ্চা মানুষ ছিল, যা বুঝাবে তাই তো বুঝবে। রোদেলাকে ছেড়ে দিল পিউ, তারপর কোমল গলায় বলে, ভাইয়া কি এ কথা জানে? না, সত্য জেনেও লাভ নেই। ওর রাগ এমনি এসবে ভাঙবে না। আমি মারা গেলে তখন বুঝবে মা কি জিনিস। এর আগে তোমার ভাই বুঝতেও চাইবে না তার মা তাকে কতটা ভালোবাসে। কথাগুলো অভিমানের সুরেই বলল রোদেলা। ছেলের প্রতি অভিমান হচ্ছে তার। সমুদ্র কি সত্যি তাকে ঘৃণা করে? সমুদ্রকে কি আর কোনো দিনও আদর করে ওসেন বাবু বলে ডাকতে পারবে না? সমুদ্র সিগারেট টানছে একদিনে বারান্দায় দাঁড়িয়ে। তার কিছুই ভালো লাগছে না। একে তো পরিবারে অশান্তি, তার উপর বাবার জন্য চিন্তা হচ্ছে। সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে কে জানে। আজকে সিগারেট খেতেও বিদঘুটে লাগছে তার। অসহ্য যন্ত্রণায় মন কাতরাচ্ছে। সে এক মনে রাস্তার দিকে চেয়ে আছে। চারপাশে কি হচ্ছে কোনো কিছুতেই তার যেন কোনো মনোযোগ নেই। সমুদ্র সিগারেট ফেলে দিয়ে পা দিয়ে পিষে আগুন নেভালো। দুচোখ টলমল করছে তার। ফিওর সাথে মিসবিহেভ করা ঠিক হয়নি। মেয়েটা কয়েকদিনের মেহমান, কিছুদিন সাথে আছে তার বোন। এরপর তো 7 সাগর 13 নদী পেরিয়ে মহাদূরে চলে যাবে। তখন তো আর দেখাও সম্ভব হবে না। এভাবে ঘুম থেকে উঠে পুতুলকন্যাকে দেখতেও পাবে না সে। হতাশার শ্বাস ফেলল সে। মায়ের ছুটি শেষ কবে? যতদূর জানে 3 মাসের জন্য এসেছে। 1 মাস শেষ, অ্যাকচুয়ালি 1 মাস 4 দিন রানিং চলছে। তারপর মানে 1 মাস 26 দিন থাকবে দেশে। সমুদ্রের মায়ের কথা মনে পড়তে খারাপ লাগলো। মায়ের সঙ্গেও সে রুড বিহেভ করে ফেলেছে। তার চেয়ে বড় হয় আর সম্মান করা উচিত। সবসময় সম্মান করেই এসেছে। আজকে কি হলো যেন হুট করে। মাথাটা বিগড়ে গেল তার। রাগের বশে মায়ের উপর সব ঝাঁজ মেটালো। ভুল করে ফেলেছে সে, কিন্তু সে তো ক্ষমা চাইতে পারে না কারো কাছে। ক্ষমা চাইলে নিজেকে তুচ্ছ মনে হয় তার কাছে। প্রিয় তার মায়ের কাছে কি একবার ক্ষমা চাইবে? যেহেতু দুজনই মেহমান, আর মেহমানের সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করতে হবে। আজকে 21শে ফেব্রুয়ারি, তারপরও বাবা বাহিরে গেছে। অফিস তো নেই আজকে, নিশ্চয়ই অন্য কাজে গেছে। বাবা থাকলে তার উসুলে প্রিয়র সাথে কথা বলা যেত। সমুদ্র আর দেরি না করে পিউকে খোঁজা শুরু করে। রান্নাঘরে কি যেন করছে পিউ। সে পিউর দিকে এগিয়ে গেল। পিউ তাকে দেখেও কিছু বলল না, এমনকি সৌজন্যর খাতিরে বিদেশি স্টাইলে হাসলও না। সমুদ্র বলে ওঠে, তুমি কেন রান্না করছো? খালাকে বলো যা খেতে চাও সেটা বানিয়ে দিবে। পিউ তার দিকে তাকালও না, উত্তরও দিল না। সমুদ্র দম পেল। পিউ কি তার উপর রেগে আছে? নিজের প্রতি যখন কেউ রাগ করে তখন সমুদ্রের ভালো লাগে না। সে অন্যের উপর রাগ করবে, কিন্তু অন্য কেউ কেন তার উপর রাগ করবে? সমুদ্র মিনিট 10 রান্নাঘরের সামনে দিয়ে দাঁড়িয়ে থাকলো। পিউ কি রান্না করেছে সেটা অবলোকন করে বোঝার চেষ্টা করছে সে, কিন্তু সক্ষম হলো না সেটা। নিশ্চয়ই আমেরিকান কোনো খাবার হবে। সে মাছে ভাতে বাঙালি, 3 বেলা ভাত খেয়ে বিকেলে চা খায়, তাই চিনল না বিদেশি বোন কি বানাচ্ছে। পিউ কি তার জন্য রান্না করছে? না, সে এতটাও গুরুত্বপূর্ণ কেউ না যে তার জন্য রান্না করতে হবে। সমুদ্র হাঁটা ধরল তার রুমের দিকে। বাসায় সবাই তার জন্য ডিস্টার্ব। এক কাজ করলে কেমন হয়, সব কিছু ফেলে চিটংয়ে চলে যাক সে, তারপর ফোন বন্ধ করে থাকবে। সবাই তাকে খুঁজতে খুঁজতে মরিয়া হয়ে যাবে। আর সে কোনো এক মধ্য রজনীতে হিমশীতল বাতাসের মাঝে বলে উঠবে হিমুর মতো করে, আই অ্যাম নোবডি। আয়নার সামনে বসে বসে নিজের প্রতিবিম্ব দেখছে। মা তাকে কোথায় যেন নিয়ে যাবে। বাসায় কাউকে এ বিষয় বলতে মানা করেছে সে। বলেছে মামি যাবে, কাউকে কিছু না বলতে। আজকে আলিয়া নেই, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে হাফ ডে হবে তার। বিকেলের আগেই চলে আসবে। আব্বু বলেছে আজকে তারা ফ্যামিলি মিলে ঘুরতে বের হবে। সবাই একসাথে ঘুরবে, কেউ যেন আপত্তি না করে। বিকেলে বের হবে, কিন্তু তারপরেও মা কেন বেলা 12টার আগে তাকে নিয়ে যাচ্ছে বাহিরে। নতুন সবুজ রঙের জামাটা পরে বের হলো সে। অথই মেয়েকে প্রশ্ন করে, একটু সেজে নে, ঠোঁটে লিপস্টিক দে। আমার লিপস্টিক নেই মা, আলিয়ার রুমে আছে। যা মা, লিপস্টিক দিয়ে আয়। আয়না অদ্ভুতভাবে কিছুক্ষণ চেয়ে থাকে। আলিয়ার রুমে গিয়ে লিপস্টিক দিতে বসলো। একটু ইচ্ছে করছে না তার সাজতে, তাও মায়ের অবাধ্য হলো না সে। লিপস্টিক দিয়ে বের হলো আয়না। যাওয়ার আগে ফাতেমা বেগম প্রশ্ন করলো, কই যাস তোরা?
অথই জোর গলায় বলে, একটু সেলাইয়ের কাজে ক্লায়েন্টের বাসায় যাচ্ছি। আয়নাকেও সঙ্গে নিয়ে যাব মা। রিক্সা চেপে মা মেয়ে ক্লায়েন্টের বাসায় যাচ্ছে। অথই উচ্চশিক্ষিত না হওয়ায় বাসায় টুকটাক সেলাইয়ের কাজ করে হাত খরচ সেরে ফেলে। ক্লায়েন্টের বাসায় ঢোকার আগে অথই ব্যতিব্যস্ত হয়ে বলে, আয়না মাথায় কাপড় দে। বলে নিজেও মাথায় কাপড় দিল, সঙ্গে আয়নার মাথা নিচ থেকে কাপড় পরিয়ে দিল এবং বলল, বাসায় ঢুকে সবাইকে সুন্দর করে সালাম দিবি। কেন? আরে ওরা একটু ধার্মিক, তাই সালাম দিবি। আচ্ছা মা। গেট খুলে দিল এক মধ্যবয়স্ক মহিলা। আয়না হেসে তাকে সালাম দিল। তাদেরকে ড্রয়িং রুমে বসতে দিল। টেবিলে আপেল, কমলা আর মিষ্টি দিয়ে গেল খাওয়ার জন্য। অথই আয়নাকে বিড়বিড় করে বলে, কিছু মুখে দিবি না। আয়না অবাক হয়ে যায়। এমনি সে অন্যের বাসায় তেমন খেতে পারে না, আজকেও ইচ্ছে নেই খাওয়ার তার। কিছুক্ষণ পর দুইজন মহিলা এলো। তাদের কথাবার্তা মোটেও ফরমাল লাগছে না আয়নার কাছে। দুজনে মিলে যেন তার ইন্টারভিউ নিচ্ছে। হুট করে তাদের মধ্যে থেকে একজন মহিলা বলে ওঠে, মা, মাথার ওড়নাটা সরাও তো দেখি, তোমার চুল কত লম্বা। আয়না তার মায়ের দিকে তাকালো। অথয়ের চোর ধরা পড়লে যেমন চেহারা হয় সেই রকম চেহারা হয়ে গেছে তার। আয়না ওড়না সরায় মাথা থেকে। মহিলা বলে ওঠে, মাশাল্লাহ, চুল তো খুবই ঘন, তোমার আবার লম্বাও। দামি শ্যাম্পু মাখো তাই না? তারপর মহিলা বলে ওঠে, মা একটু হেঁটে দেখাও তো। আলিয়া লাঞ্চ ব্রেকে ক্যান্টিনে আসলো। ক্ষুধা লেগেছে। বাসায় ফিরতে 4টা হবে। এখন 1:10 বাজে। এতক্ষণ না খেয়ে থাকা যাবে না। আজকে 21শে ফেব্রুয়ারি হওয়ায় ক্যান্টিনে তেমন কোনো খাবার নেই, খালি সিঙ্গারা আছে। সে সিঙ্গারা খায় না। অগত্যাই হাসপাতাল থেকে বের হলো। সামনে একটা রেস্টুরেন্ট আছে, রিজনেবল প্রাইসে খাবার পাওয়া যায়। সে রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার দিল। প্যাকেট করে নিবে, তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে জন্য টেবিলে গিয়ে বসলো। আলিয়া চেয়ারে বসে ফোন বের করে নেট ব্রাউজ করতে লাগলো। আসমুখে শ্রাবণ এসে তার পাশে বসলো। আলিয়া চমকে উঠে ফোন টেবিলে ফেলে দিল। আসলে সে ভয়ানকভাবে চমকে গিয়েছিল। শ্রাবণ দাঁত বের করে হেসে বলে, ভয় পেলে নাকি? আলিয়া বিরক্ত হয়ে গেল এবং কটমট করে বলে, এখানে কি? এভাবে কারো পাশে বসার মানে কি? যাও অন্য কোথাও গিয়ে বসো। এক্সে জিহেবের পাশে বসতেই পারি। আলিয়ার আগে পুষতে থাকে। শ্রাবণ মুচকি হেসে একটা লাল গোলাপ টেবিলের উপর রেখে নরম গলায় বলে, হ্যাপি ভালোবাসার ডে লাইট। আজ আলিয়ার চোখ ফাঁকালো। শ্রাবণ হু হু করে হেসে বলে, 21শে ফেব্রুয়ারিকে ছেলেমেয়েরা সেকেন্ড ভ্যালেন্টাইন্স ডে বানিয়ে ফেলছে। আলিয়া বিরক্ত হলো। মেজাজ খারাপ হচ্ছে তার। শ্রাবণ এবারে একটা চকলেট বের করে দিল আলিয়াকে। আলিয়া মোটেও তাতে আগ্রহ না দেখিয়ে বলে, এসব দিয়ে কোনো লাভ নাই, আমি এত সস্তা না। শ্রাবণ হতাশ হলো, কিন্তু কিছু বলল না। তখনই শ্রাবণের ফোনটা বেজে ওঠে। সে ফোন রিসিভ করতে ওপাশ থেকে আবারও কালকের মতো গান বেজে উঠল, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরও কাছে আসো না। ইস, কথা বলো না, কোনো কথা বলো না, অভদ্র হয়েছি তোমারই প্রেমে। শ্রাবণ বিরক্ত হয়ে বলে, হ্যালো, কে? হ্যালো, হ্যালো। আলিয়া হু হু করে হেসে বলে, তোমার কোনো ক্রেজি লাভার হবে। শ্রাবণ মুখ ভোঁতা করল। আলিয়ার খাবার আসলে সে তা নিয়েই হাঁটা দেয়। শ্রাবণ তাকে ফলো করে মাঝ রাস্তায় তার হাত খপ করে ধরে বলে, আই স্টিল লাভ ইউ আলিয়া। আলিয়া প্রায় চেঁচিয়েই ওঠে, তুমি আমার হাত ধরেছ কোন সাহসে? আর কত অসম্মান করবে? এত বড় ক্ষতি করিয়ে কি তোমার শান্তি মেলেনি? ছাড়ো বলছি। শ্রাবণ তার হাত ছেড়ে দিল। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে প্রেম প্রদীপ। এটা গল্পের 6ষ্ঠ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।